আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, সালাত আসসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা আমাদেরকে চট্টগ্রামের বুকে এক নতুন বিপ্লবের স্বাদ আমাদেরকে আল্লাহ তাআলা আস্বাদন করার তৌফিক দিয়েছেন। কথা শুনতে পাওয়া যাচ্ছে না, না? এবার ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে। তো কেমন লাগছে আপনাদের? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। তো আমি আর কথা না বাড়িয়ে আমি মূল টপিকে চলে যাই। আমার যে আজকে যে টপিকটা আমাকে দেওয়া হয়েছে, টপিকটা একটু ব্যতিক্রম। তবে এই বিষয়ে আলোচনা হওয়া দরকার। কারণ একটা ইসলামী রাষ্ট্রের কথা যখন আমরা বলছি, তখন সেই রাষ্ট্রের যে বিভিন্ন আ রাষ্ট্রীয় যে বডিগুলো থাকবে, সেই বডিগুলোর রূপরেখা একটা ইসলামী রাষ্ট্রে কেমন হতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কেও আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে এবং এই বিষয়ে পর্যাপ্ত ন্যারেটিভ আমাদেরকে তৈরি করতে হবে। আমাদেরকে বলতে হবে। কারণ আমরা যখন ইসলামী রাষ্ট্রের কথা বলছি, তখন অনেকেই এটাকে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। যে এটা আবার কেমন? ইসলামী আবার রাষ্ট্র হবে কিভাবে? কিন্তু আমাদেরকে খুব খুব স্পষ্টভাবে একটা ইসলামী রাষ্ট্র যখন হবে, সেখানে মন্ত্রণালয় কাঠামোগুলো কেমন হতে পারে, সেখানে আজকে আমি যেটা আলোচনা করব আমলাতান্ত্রিক যে কাঠামো সেটা কেমন হতে পারে, কিভাবে আজকে আধুনিক রাষ্ট্রে যে প্রবলেমগুলো রয়েছে সেই সব প্রবলেমগুলো ইসলাম কিভাবে সলভ করবে। হ্যাঁ, যেহেতু আমাদের সামনে এখন এক্সিস্টিং রাষ্ট্র খুব বেশি নাই, একটা দুটো রাষ্ট্র আছে, বা সেখান থেকেও পর্যাপ্ত তথ্য আমরা সব বিষয়ে পাচ্ছি না। যার কারণে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ক্রমাগত আলোচনা চালিয়ে যেতে হবে, যাতে করে আমরা আমাদের নিজেদের মধ্যে এই বিষয়গুলো স্পষ্ট হয়। ইসলামী রাষ্ট্রের ধারণা, ইসলামী রাষ্ট্র যে কিভাবে মানুষের কল্যাণ সার্ভ করবে, এই বিষয় সম্পর্কে আমাদের নিজেদের ধারণা যেন স্পষ্ট হয় এবং তারা তারা যখন কোশ্চেন তুলবে, আমরা যেন পর্যাপ্ত জবাব তাদের জন্য রেডি রাখতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের এখন থেকে আলোচনা চালিয়ে যেতে হবে। যার কারণে আমার আজকে যে টপিকটা, এটা আপনাদের কাছে কিছুটা মানে আনইন্টারেস্টিং মনে হতে পারে, যে এটা হয়তো তত ইন্টারেস্টিং না। কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের জানা থাকা দরকার, আমাদের বিষয়টা ক্লিয়ার থাকা দরকার। হ্যাঁ, আমি জানি না আমি কতটুকু মানে ইন্টারেস্টিং ভাবে আপনাদের সামনে এটা তুলে ধরতে পারবো। কিন্তু আমার মনে হয় যদি আপনারা একটু ধৈর্য ধরে শোনেন এবং ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন, আশা করি এটা খারাপ লাগবে না ইনশাআল্লাহ। তো মূলত আজকে আমার আলোচনার বিষয়টা হচ্ছে বর্তমান রাষ্ট্রের যে আমলাতান্ত্রিক জটিলতা, সেটা এবং ইসলামী রাষ্ট্র কিভাবে এই জটিলতার সলিউশন করবে, সে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে একটা রূপরেখা পেশ করতে চাই। তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ব্যুরোক্রেসি, আমলাতন্ত্রকে কি বলা হয়? ব্যুরোক্রেসি বলা হয়, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান রাষ্ট্রে যে আমলাতন্ত্র, আধুনিক রাষ্ট্রে এইটা কি রকম হয়, মানে কাগজপত্রের চাপে সে হারাই গেছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে এত কাগজ, আপনি যখন যে কোনো সরকারি অফিসে যখন আপনি যাবেন, আপনাকে বলা হবে যে মানে এক এক গাদা কাগজের তারা তারা দাবি করে, তাই না? যে এই কাগজ সেই কাগজ, এগুলো এগুলো নিয়ে আসেন, নাহলে পরে কাজ হবে না। আবার যখন আপনি সেগুলো নিয়ে যান, তখন আবার নতুন কাগজ তারা বলে যে এটাও লাগবে। হ্যাঁ, এমনকি আজকে আবার আমরা দেখলাম যে অনলাইন হচ্ছে, সবকিছু অনলাইন হয়ে যাওয়ার পরও তাদের অফলাইন কাগজ লাগবে। তাহলে প্রথমত এই জিনিসটা একটা পরিবেশ দূষণ করে, ঠিক কি না? এই কাগজ তৈরি হচ্ছে গাছ থেকে। তার মানে এরা যে এত কাগজ চায়, তার মানে আমাদের পরিবেশটা নষ্ট হচ্ছে। হ্যাঁ, গাছপালা কেটে আমরা সাফ করে ফেলতেছি এবং সেগুলো দিয়ে, হ্যাঁ, সুতরাং এটা একটা প্রবলেম। আমরা ছবিটা দেখে বুঝতে পারতেছি যে এটা একটা সমস্যা তৈরি করছে। আচ্ছা, কিভাবে পরের স্লাইডে যেতে পারতেছি না কেন? আচ্ছা, এটা আমি তো করি নাই, ঠিক আছে, এটাকে স্লাইড মোডে দিয়ে দিই। আচ্ছা, তাহলে এই জায়গায় আমি কিছু ছবি নিয়ে আসছি, দেখেন। দেখেন ওইখানে মানে একটা ড্রাগন, কয়েক মাথাওয়ালা ড্রাগন। সে যখন একটা কাগজ দিয়ে একটা কাগজ সে পেশ করছে, একটা কাগজ দিলে একটা মাথা কাটবে। একটা মাথা কাটার পর আরো অনেকগুলো মাথা তৈরি হয়েছে, সেই মাথাগুলো আরো কাগজ দাবি করতেছে তার কাছে। হ্যাঁ, এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে আমলাতন্ত্র, সেটা আসলে একটা একটা দানবের মতো। হ্যাঁ, এটা আপনার কাছে একটার পর একটা ডকুমেন্ট সে চাইতেই থাকবে, একটার পর একটা আপনার কাছে একটা কাগজ সে চাইতেই থাকবে। ওইদিকে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে আহ, লাল ফিতা দেখছেন, মানুষটা সে তার টার্গেটে পৌঁছাতে পারতেছে না লাল ফিতার কারণে। আমলাতন্ত্রকে বলা হয় রেড টেপিজম। রেড টেপিজম মানে হচ্ছে লাল ফিতার দৌরাত্ম। এই কথাটা আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকেন, তাই না? লাল ফিতার দৌরাত্ম, লাল ফিতা মানে ফাইল। আগেকার দিনে ফাইলটাকে রেডি করে বাইরে থেকে একটা লাল একটা ফিতা দিয়ে বাঁধা হতো। তাহলে এই লাল ফিতার দৌরাত্ম মানে হচ্ছে আপনার কাছে এত বেশি নিয়ম কানুন এবং এত বেশি কাগজপত্র তারা দাবি করবে, যে আমার যে মূল লক্ষ্যটা ছিল। আপনি যখন নতুন একটা ব্যবসা স্টার্ট করতে যাবেন, যারা এখানে ব্যবসায় আছেন তারা খুব ভালো জানেন যে নতুন একটা ব্যবসা যখন আপনি শুরু করতে যাবেন, তখন আপনার কাছে এত পরিমাণ কাগজ তারা চাবে যে এটা দ্বারা দেখা যাচ্ছে একটা পর্যায়ে একজন ব্যবসায়ী সে ব্যবসা করার মানে উৎসাহ সে হারায় ফেলতেছে। সুতরাং এই প্রবলেমটা শুধুমাত্র বাংলাদেশের প্রবলেম তা না, এই প্রবলেমটা সারা পৃথিবীর প্রবলেম। সারা দুনিয়াতেই বর্তমানে যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র এটা একটা একই ধরনের সমস্যা ফেস করতেছে সমস্ত দেশই। তো এখানে দেখতে পাচ্ছি যে মানুষকে
টার্গেটে পৌঁছাইতে বাধা দিচ্ছে এই রেড টেপ, লাল ফিতার দৌরাত্ম্য। আর এই পাশে আমরা একটা ছবি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক টেবিল থেকে তাকে আরেক টেবিলে পাঠাচ্ছে। দেখেন, ও যখন একটা দরজা দিয়ে ঢোকার চেষ্টা করতেছে তাকে বলা হচ্ছে তুমি ওই দরজায় যাও, আবার ওই দরজা দিয়ে যখন সে ঢোকার চেষ্টা করবে তখন বলা হবে ওই দরজায় যাও। এটা আপনারা ফেস করছেন কিনা অনেকে। আপনাকে বলা হবে যে আপনি অমুকের কাছ থেকে একটা সই নিয়ে আসেন, অমুকের কাছ থেকে যখন সই নিতে যাবেন তখন উনি আবার তমুকের কাছে আপনাকে পাঠাবে। এইভাবে আপনাকে টেবিল টু টেবিল ঘুরতে হবে। বিউরোক্রেসি যে শব্দটা, এই শব্দটার আসছে ফ্রেঞ্চ ওয়ার্ড বিউরো এবং গ্রিক ওয়ার্ড ক্রেটস, এটা থেকে। বিউরো শব্দের অর্থ হচ্ছে ডেস্ক বা অফিস। হ্যাঁ, মানে আপনাকে এক ডেস্ক থেকে আরেক ডেস্কে পাঠানো হচ্ছে। অফিসের শাসন। ক্রেসি শব্দের অর্থ হচ্ছে শাসন, ডেমোক্রেসি। ডেমো মানে জনগণ, ক্রেসি মানে শাসন, ঠিক আছে না, রুল আর পলিটিক্যাল পাওয়ার। তাহলে বিউরোক্রেসি মানে হচ্ছে টেবিলের শাসন। হ্যাঁ, আলটিমেটলি আপনি দেখবেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় জনপ্রতিনিধি চেঞ্জ হয় কিন্তু আমলারা কিন্তু একই থাকে, বছরের পর বছর তারা একই মানুষ থাকে। হ্যাঁ, সুতরাং শাসনটা আসলে তারাই করে। তারা যেভাবে ফাইলটা রেডি করে দেয়, মন্ত্রী ওটাতে সিগনেচার করে। তারা যেভাবে পলিসি তৈরি করে, সেখানেই মন্ত্রী সেটাতে সম্মত না হয় তার উপায় থাকে না। তো যার কারণে এটা হচ্ছে, আমরা যদি এটার মানে এটার অর্থে যাই, অর্থটা হচ্ছে যে নন ইলেক্টেড পার্সন যারা যারা অফিস সামলায়, ডেস্ক সামলায়, তাদের শাসন, এটাকে বলা হয় বিউরোক্রেসি বা আমলাতন্ত্র, ঠিক আছে। এবং এটা নিয়ে সবচাইতে বেশি এটা নিয়ে তথ্য বা গবেষণা করেছেন জার্মান সোসিওলজিস্ট ম্যাক্স ওয়েবার। এবং ম্যাক্স ওয়েবারের মানে ওনার আলোচনা আমরা সামনে আরো পাবো, সেটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। মানে উনি দেখানোর চেষ্টা করেছেন যে আদর্শ ব্যুরোক্রেসি কোনটা, আদর্শ আমলাতন্ত্র কেমন হতে পারে এবং সেগুলোর কি কি প্রবলেম আছে সেটা উনি আইডেন্টিফাই করেছেন। আপনারা জীবনের সাথে অনেক কিছু মিলাতে পারবেন ইনশাল্লাহ। দেখেন, ব্যুরোক্রেসি কাকে বলে সেখানে একটু আলোচনা করি। যে বডি অফ নন ইলেক্টেড অফিসিয়ালস, যারা নন ইলেক্টেড পার্সন। একটা হচ্ছে আপনার পলিটিশিয়ান, যারা ইলেক্টেড হয়, যারা নির্বাচিত হয়, আর ব্যুরোক্রেট যারা, তারা নির্বাচিত হয় না, তারা নিয়োগপ্রাপ্ত হয়। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম গভর্নিং এনি লার্জ ইনস্টিটিউশন। এটা শুধু সরকারি অফিসে না, এটা যে কোনো প্রাইভেট অফিসও এই ব্যুরোক্রেটিক সিস্টেমে চলতে পারে, শুধু সরকারি অফিসে চলবে তা না। আমরা জনপ্রতিনিধি, আমলা এরা জনপ্রতিনিধি নয়, এরা ভোটের মাধ্যমে নির্বাচিত নয়, ফলে রাজনৈতিক সরকার পরিবর্তন হয় কিন্তু আমলারা পরিবর্তন হয় না, এরা থেকে যায়। এই জন্য দেখেন, যে পাশের ছবিটা আপনারা দেখেন, সে শিকড় বাকড় গেড়ে বসছে আর কি, শিকড় বাকড় ছড়ায় সে তার চেয়ারে আঁকড়ায় ধরে বসে আছে, সে কখনো সরবে না, ওখান থেকে নড়বে না সে। হ্যাঁ, তাকে অন্য পোস্টে দেওয়া হবে কিন্তু আলটিমেটলি ওরাই থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমলারা হচ্ছে সরকারের অংশ যারা অনির্বাচিত। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম, এটা নিয়ে খুব বেশি আলোচনা কিছু নাই। ম্যাক্স ওয়েবার তিনি বলতেছেন যে আদর্শ আমলাতন্ত্রের এই 6টা বৈশিষ্ট্য থাকবে। এই 6টা বৈশিষ্ট্য, তার মধ্যে একটা হচ্ছে অথরিটিক্যাল হায়ারার্কি। হায়ারার্কি মানে হচ্ছে একজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন, দেখছেন না? হ্যাঁ, সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, তারপর থাকে উপসচিব, তারপর থাকে যুগ্ম সচিব, তারপরে থাকে আবার অতিরিক্ত সচিব, তারপরে থাকে সচিব, আবার সিনিয়র সচিব একজন আছে, এর উপরে থাকে মন্ত্রী। মানে এই যে একটার পর একটা ডেস্ক, এই দেখেন ছবিটা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ছোট অফিসার থেকে আস্তে 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 বড় অফিসার। ওই কাগজ নিয়ে যে লোকটা দাঁড়ায় আছে তার অবস্থা চিন্তা করেন। ওকে এখন প্রত্যেকটা ওই কাগজটা যেতে হবে। ছোট অফিসার, আপনারা যদি আমলাতন্ত্রের কাজগুলো সম্পর্কে না জানেন তাহলে এই বিষয়টা ধরতে পারবেন না। প্রথমে ছোট অফিসার যে কাজটা করবে, সে ওই কাগজটা নিয়ে এই কাগজের উপর কি সিদ্ধান্ত হতে পারে এটার উপর একটা নোট লিখবে, ওই কাগজটার সাথে একটা কাগজ অ্যাড করবে। এগুলোকে আমরা ফাইলিং বলি, ডকেটিং বলি, এগুলো আমাদেরকে শেখাইছে। আমরা যখন ফাউন্ডেশন ট্রেনিং করছি বিসিএস এর পরে আমাদেরকে এগুলো শেখানো হয়েছে। তো প্রথমে একটা ফাইল তৈরি করা হয়, ফাইলের সাথে একটা কাগজ অ্যাড করে এই ছোট অফিসার তার কমেন্টটা লিখবে যে এই ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত দেওয়া যেতে পারে। এইটা আবার পরের টেবিলে যাবে। পরের টেবিলে যাওয়ার পর উনি আবার এটাকে চিন্তা ভাবনা করবে যে না, এটা করা যেতে পারে কিনা। ও আবার একটা নোট লিখবে, উনি একটা নোট লিখে আবার সামনের টেবিলে পাঠাবে, আবার পরের টেবিলে যাবে। মাঝখানে আবার কেরানিরা আছে, মাঝখানে আবার ওনার একজন পার্সোনাল সেক্রেটারি আছে, ওনার একজন পার্সোনাল সেক্রেটারি আছে, ওনারও আছে। তো এরকম প্রত্যেক কেরানি আবার নোট লিখবে, এভাবে করতে করতে উপরে যাবে। উপরে যাওয়ার পর ফাইনাল সিদ্ধান্ত আবার টুক 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 করে নিচে নামবে। তার মানে এই লোকটা যে যদি একটা কাজের জন্য আবেদন করে থাকে, সে আবেদনটা কতদিন লাগবে? এটা দীর্ঘ সময়ের ব্যাপার না? এই জন্য দেখবেন যে সরকারি কোনো কাজ যখন যায়, মন্ত্রণালয়ে যায়, আমরা আশা করি, মানে আমরা যারা গভর্নমেন্ট অফিসিয়াল, আমরাই আশা করি যে একটা কাজ মন্ত্রণালয় হয়ে যদি আসতে হয় কমপক্ষে 2 মাস লাগবে। কমপক্ষে 2 মাস, 2 মাসের আগে ওটা মন্ত্রণালয় থেকে ঘুরে আসবে না কখনো। তাহলে আমরা গভর্নমেন্ট অফিসিয়াল, আমরাই এটা ধরে রাখি। তাহলে যদি ধরেন যারা গভর্নমেন্ট সার্ভিস করেন না, তাদের ক্ষেত্রে কি হবে ব্যাপারটা? কয় মাসের ব্যাপার?
3-4 মাসের ব্যাপার, আরো টাকা পয়সা তো আছে, সেখানে পরে আসতেছি আমি। রাক্ষস কক্ষসের মন গড়া মিথ্যে গল্প নয়, বরং জীবন ঘনিষ্ঠ সত্য গল্প শোনায় টুনটুন বুকস। তাহলে ম্যাক্স ভেবার বলতেছেন যে 6টা ক্রাইটেরিয়া আছে আমলাতন্ত্রের, 6টা বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে অথরিটিক্যাল হায়ারার্কি, একজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন, এভাবে থাকবে। 2 নম্বর হচ্ছে ফর্মাল রুলস অ্যান্ড রেগুলেশনস। দেখবেন যে আপনারা অফিসে গেলে একটা কথা শুনবেন, সবকিছু একটা নিয়ম আছে, আমাদেরকে নিয়ম মেনে চলতে হয়, নিয়মের বাইরে আমরা কিছু করতে পারি না। তার মানে প্রত্যেকটা অফিস কিভাবে চলবে, এই যে ব্যুরোক্রেটিক সিস্টেম, এটার একটা খুব হার্ড অ্যান্ড ফাস্ট কঠিন একটা নিয়ম আছে। এই নিয়মের বাইরে ওরা কেউ কিছু করতে পারে না। এবং যেখানে যত নিয়ম সেখানে তত দুর্নীতি, যেখানে যত নিয়ম, এটা আমার কথা না, এটা পশ্চিমা যারা এই ব্যুরোক্রেসি নিয়ে যে সমস্ত সমাজবিজ্ঞানীরা গবেষণা করছে ওনারাই বলতেছেন যে যত বেশি নিয়ম তত বেশি নিয়ম ভাঙা, তত বেশি নিয়ম ভাঙার জন্য তত বেশি টাকা। তো সুতরাং ব্যাপারটা হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে এই একটা ফর্মাল ভেরি স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস মধ্য দিয়ে এই সংগঠনটা রান করবে। 3 নম্বর হচ্ছে ডিভিশন অফ লেবার, এক একটা অফিস এক একটা কাজ করবে। আপনি কোনোদিনও এক অফিসকে দিয়ে আরেকটা কাজ করাতে পারবেন না। এর জন্য দেখবেন ঢাকা শহরে ধরেন সুয়ারেজের কাজ হয়েছে, মানে টয়লেটগুলো যেখান দিয়ে যায়, মানে মানুষের যে বর্জ্য পদার্থ, এই কাজ হওয়ার পরে একবার রাস্তাটা রোডস অ্যান্ড হাইওয়েজ থেকে বা কথার কথা সিটি কর্পোরেশন থেকে সুন্দর করে রাস্তাটা বানাই দিয়ে গেছে, একদম ফ্রেশ রাস্তা। এরপর দেখবেন ওয়াসা এসে আবার কাটাকাটি শুরু করছে, তাই না? একদম আমাদের ওখানে ওই মিরপুর একে একেবারে নতুন রাস্তা, ঝকঝকে রাস্তা, মানে 1 মাসও হয় না রাস্তার বয়স, আবার ওয়াসা এসে আবার কাটছে রাস্তা। হ্যাঁ, এবং ওরা মুখিয়ে থাকে যে কখন এই রাস্তাটা হওয়ার পরে আমি কাটবো, আগে কাজটা করবো না। অথচ যদি ওই সুয়ারেজের সাথে, মানে বর্জ্য পদার্থের কাজের সাথে একসাথে পানির পাইপগুলো বসায় ফেলতো, তাহলে কিন্তু রাস্তা একবার বানায় দিলে হয়ে যেত। কিন্তু কখনোই ও ওই আরেকটা কাজ করবে না, আরেক ডিপার্টমেন্টের কাজ ও কখনো করতে পারবে না। ওই ডিপার্টমেন্টের কাজ হওয়ার পর ও তার উল্টাপাল্টা কাজটা শুরু করবে। তার মানে বোঝা গেল এখানে খুব স্ট্রিক্ট ডিভিশন অফ লেবার, মানে একটা অফিস যে কাজটা করবে তাকে দিয়ে আপনি জীবনেও কোনোদিন অন্য একটা কাজ করাতে পারবেন না। এটা হলো একটা। 3 নম্বর হচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেশন, এটা একটা হাইলি ক্যারিয়ারাইজড প্ল্যাটফর্ম। এখানে যে ঢুকবে সে একদম চেষ্টা করবে যে বসে বের হওয়ার, ক্যারিয়ার ওরিয়েন্টেড, তাই না? হ্যাঁ, মানে একবারে সে যে কথার কথা যে আজকে ম্যাজিস্ট্রেট হিসেবে ঢুকছে, সে তার টার্গেট থাকবে যে আমি সচিব হয়ে বের হব। সুতরাং এই পুরো জায়গাটা একটা হাইলি ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা জায়গা, এটা একটা ক্যারিয়ার। 5 নাম্বার হচ্ছে ইমপার্সোনালিটি, এটা আপনার ব্যক্তিগত সুযোগ সুবিধাকে দেখবে না। এটা একটা অন্যতম বড় ফল্ট হচ্ছে, সে বলতেছে যে আমি মানুষের সেবা দেওয়ার জন্য আসছি, পাবলিক সার্ভিস দিচ্ছি আমি, কিন্তু প্রত্যেকটা পাবলিকের প্রবলেম তো আলাদা আলাদা। আপনার পার্সোনাল যে প্রবলেমটা এটা সে সলভ করবে না, সে বলবে যে আমার হাত পা বাঁধা, আমি নিয়মের অধীন, এই নিয়মের বাইরে গিয়ে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। ইমপার্সোনালিটি, একজন পার্সনের জন্য সে আলাদা করে আপনার প্রবলেমটা সলভ করবে, এটা সে করবে না। এটা একটা সমস্যা। আর আর শেষ যে ইয়েটা আছে, শেষ যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ফর্মাল সিলেকশন প্রসেস। একটা কঠিন নিয়মের মধ্য দিয়ে এই বিসিএস এর মধ্যে ঢুকতে হয়, তাই না? একটা খুব লম্বা সময় ধরে একটা বড় একটা পরীক্ষা নিয়ে যদিও কথা আছে যে কেন এই পরীক্ষাগুলো এরকম, বাট এটা স্ট্রিক্ট একটা মানে পরীক্ষা পদ্ধতি, যার মধ্য দিয়ে এই সিলেকশনটা নেওয়া হবে, এই ব্যুরোক্রেসি ডেভেলপ করবে, সদস্যদেরকে নেওয়া হবে। তাহলে এই ম্যাক্স ওয়েবার বলতেছেন যে এই 6টা বৈশিষ্ট্য আমলাতন্ত্রে থাকবে, আদর্শ আমলাতন্ত্রের বৈশিষ্ট্য এই 6টা। এটা মনে রাখেন, কারণ এটা নিয়ে আমাদের পরে আমরা দেখব যে এই প্রত্যেকটা বৈশিষ্ট্য একই সাথে উপকারী এবং একই সাথে সমস্যাজনক। ব্যুরোক্রেসির মজাটা হচ্ছে এটা, এই প্রত্যেকটা জিনিস আপনার লাগবে কাজের জন্য, একটা কাজ হওয়ার জন্য, এই প্রত্যেকটা দেশকে রান করানোর জন্য এই প্রত্যেকটা জিনিস আপনার লাগবে, এবং একই সাথে এই প্রত্যেকটা জিনিস বিরাট বিরাট সমস্যাও তৈরি করবে। হ্যাঁ, এটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। তাহলে এটা ওই এতক্ষণ যে আলোচনা করলাম সেটা এখানে লেখা আছে, আপনারা পরে পড়ে নিন। হ্যাঁ, যে প্রত্যেকটা অফিস স্পষ্টভাবে বিভক্ত থাকে এবং প্রত্যেকটা অফিসের দায়িত্ব আইন দ্বারা তারা ঠিক করে। 2 নম্বর হচ্ছে কর্মকর্তার ক্ষমতা, কোন কর্মকর্তার কতটুকু ক্ষমতা, কতটুকু দায়িত্ব, এই ডিভিশন অফ লেবার এটা থাকবে। সে তার নিজের ক্ষমতার বাইরে গিয়ে সে কিছু করতে পারবে না, তার ওই ক্ষমতার মধ্যেই সে। আচ্ছা, আমলাতান্ত্রিক চাকরি কর্মকর্তার জীবনের একমাত্র কাজ হিসেবে পরিচালিত হয়, যার সঙ্গে তার সমগ্র কর্মজীবন জড়িত, মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড, যেটা আমি কেবল আলোচনা করলাম। সমস্ত কাজের সোপানক্রমিক বিন্যাস, মানে হায়ারার্কি থাকে। হ্যাঁ, মানে বিভিন্ন একজনের উপর আরেকজন এটা থাকে। তারপর হচ্ছে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে এটা হবে। তারপর কর্মকর্তাকে নিয়মিত বেতন দেওয়া হবে এবং কর্মজীবন শেষে তিনি পেনশন পাবেন। এবং আরও আছে কি, যে কন্ট্রোলিং, মানে উপরের বস তার পরের জন্য নিয়ন্ত্রণ করে, তার পরের জনকে সে নিয়ন্ত্রণ করে, এ তার কাছে জবাবদিহি করতে বাধ্য, এ তার উপরের বসের কাছে জবাবদিহি করতে, এরকম একটা হায়ারার্কিক্যাল একটা ব্যাপার থাকে। আর পদোন্নতি হয়ে থাকে বিষয়ভিত্তিক, অফিসের সুযোগ সুবিধা এগুলো মানে মেনটেন হয় না অতটা, যাই হোক এটা বাদ দিলাম। মোট কথা এটা হচ্ছে ব্যুরোক্রেসি।
ওই একই জিনিস এখানে আবার লেখা আছে। এখানে দুইটা কথা অতিরিক্ত লেখা আছে। একটা হচ্ছে ম্যানেজড থ্রু রিটেন অ্যান্ড ট্রেসেবল ডিরেক্টিভস, মানে হচ্ছে একটা অফিসের আমরা যারা অফিসার আমাদের থাকে, জব ডেসক্রিপশন থাকে যে আপনি কি কি করতে পারবেন, কি করতে পারবেন না, আপনার কাজ কতটুকু, আপনার কি কি কাজ আছে, এইগুলো সব লেখা থাকে, ওটা লেখা আছে এখানে। আরেকটা হচ্ছে রিকোয়ার্স এ ফুল টাইম অকুপেশন, এটা একটা ফুল টাইম অকুপেশন থাকে তাদের, এটা আমরা আলোচনা করছি। এখন এইটা ব্যুরোক্রেসির যে সিস্টেমটা, এটা সর্বপ্রথম এটা চালু হয় চীনে, চীন দেশে এটা সর্বপ্রথম চালু হয়। এবং মজার ব্যাপার হচ্ছে পরবর্তী সময়ে চীনারা এটাকে মানে স্টপ করে দেয় যে এই ব্যুরোক্রেসি, আমরা এখন দেশটা উন্নত হইতে হবে, উন্নত হওয়ার জন্য আমাদেরকে পশ্চিমাকরণ করতে হবে, আমাদের দেশকে, আমাদের দেশটা হইতে হবে মানে ওয়েস্টার্নদের ফলো করতে হবে, এবং ওয়েস্টার্নদেরকে ফলো করতে গেলে আমাদেরকে ব্যুরোক্রেসি এটা রাখা যাবে না, বোঝা গেছে? এই জন্য তারা তাদের দেশে যে এতকাল প্রায় 800 বছর ধরে চলা একটা সিস্টেম, আরো বেশি সরি 1000 বছর ধরে চলা একটা সিস্টেম, এই সিস্টেমটাকে তারা তাদের দেশে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে ইউরোপ এটা স্টার্ট করে। এটা ভালো করে দেখেন আপনারা, যে সিভিল সার্ভিস এক্সাম তারা বন্ধ করে দেয়, এবং বন্ধ করে দেওয়ার পরে প্যারাডক্সিক্যালি at a time when similar system were introduced in the western countries। তার মানে একটা জিনিস বোঝা গেল, আমি এখানে কোশ্চেন মার্ক দিছি তিনটা, খেয়াল করছেন? এটা এই কারণে দিছি যে আমরা সবকিছুতে পশ্চিমা দেশকে ফলো করি, কিন্তু এমনও তো হতে পারে যে আমাদের যে ফরম্যাটটা আছে এটা ওদের চেয়ে বেটার। চীন দেশে যে ফরম্যাটটা ছিল সেটা ওদের চেয়ে বেটার ছিল, ওরা পশ্চিমকে ফলো করতে গিয়ে ওদের বেটার সিস্টেমটাকে অফ করে দিছে, এবং অফ করে দেওয়ার পরে পশ্চিম নিজেই ওটাকে চালু করছে। এখন চীন হাই হাই করতেছে, আমি তো আগেই ভালো ছিলাম, আমি তো আমার নিজের যে স্ট্রাকচার ওটাই তো ভালো ছিল। সুতরাং এখান থেকে আমাদের যে শিক্ষাটা, যে আমরা যে সবখানে পশ্চিমকে ফলো করতে চাই, এইটা আমাদের জন্য ক্ষতিকর। কারণ এমন মানে যাচাই বাছাই ছাড়া আমরা পশ্চিমের অন্ধ অনুসরণ করতেছি, এইটার ফলে আমরা আমাদের নিজেদের অনেক রত্ন ভান্ডার হারায় ফেলতেছি। আমার কথা বুঝতে পারছেন? এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের একটা টেক এখানে, যে আমরা অন্ধভাবে পশ্চিমকে ফলো করবো না, কারণ অলরেডি আমাদের নিজেদের হিস্ট্রিতে, আমাদের নিজেদের সংস্কৃতিতে, আমাদের নিজেদের ধর্মীয় স্ট্রাকচারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়ে গেছে যেটা পশ্চিম আমার থেকে নিতে পারে। যেরকম পশ্চিম চীন থেকে এই ব্যুরোক্রেসিটা নিচ্ছে, এটা তারা পশ্চিম আমাদের থেকে নিতে পারে, এমন অনেক কিছু আমাদের আছে। সো আমরা অন্ধভাবে পশ্চিমকে ফলো করব না। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে এখানে আলোচনাটা হচ্ছে ওই একই ধরনের আলোচনা, যে এখানে এখানে আগের স্লাইডে একটা আলোচনা আছে। দেখেন চীন যে ব্যুরোক্রেসি ডেভেলপ করছে, এই ব্যুরোক্রেসি ডেভেলপ করছে তারা কনফুসিয়াসের মতবাদে প্রভাবিত হয়ে। কনফুসিয়াস বলছেন, দেখেন কথাটা কি, ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু হ্যাভ ভার্চুয়াস পিপল ইন গভর্নমেন্ট দ্যান টু হ্যাভ এ গুড সিস্টেম অফ ল। স্ট্রং আইন কানুন থাকার চাইতে নেককার ভালো মানুষ গভর্নমেন্টে থাকা বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এই শব্দটা আপনার মনে রাখেন, যে ভার্চুয়াস পিপল, নেককার মানুষ, যারা ভালো মানুষ, যারা ধর্মভীরু ধর্মপ্রাণ মানুষ, এই ধরনের মানুষ গভর্নমেন্টে থাকা বেশি গুরুত্বপূর্ণ। এখন পশ্চিম যখন সেকুলারাইজেশন হয়ে গেছে, এখন এই শব্দ পূরণ করবে কি দিয়ে? পশ্চিম তো সেকুলারাইজ হয়ে গেছে, আপনি এখন ভার্চু মাপবেন কি দিয়ে? কোন মানুষটা বেশি উত্তম? আপনি তো শুধু একাডেমিক যোগ্যতা দেখে, পরীক্ষায় পাস দেখে আপনি গভর্নমেন্ট অফিসিয়াল নিয়োগ দিচ্ছেন। এর ফলে কি প্রবলেম হয়েছে এটা আমরা সামনে দেখব। কিন্তু এই জিনিসটা মনে রাখেন যে চীন যে ব্যুরোক্রেসি ডেভেলপ করছিল, সেখানে তারা নেককার পুণ্যবান ব্যক্তিকে তারা নিয়োগ দিত। কিন্তু পশ্চিম যখন সেকুলার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যখন তারা চীনকে কপি করলো, তখন কিন্তু তাদের ওই নেককার মানুষ মানে নিয়োগ দেওয়ার কিন্তু ব্যাপারটা নাই এখন। কারণ তারা ধর্মকে কিন্তু ত্যাগ করছে। ধর্মকে যদি আপনি ত্যাগ করেন, আপনি নেককার মানুষ মাপবেন কি দিয়ে? মাপতে পারতেছেন না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করে ফেললাম। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অটোনমি। অটোনমি মানে হলো যে এই যে আমলাতন্ত্র, এদেরকে কি পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করা হবে নাকি পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করা হবে না, এটা নিয়ে আবার পশ্চিমে মানে ওয়েস্টার্ন যে একাডেমিক ডিসকাশন, সেখানে আবার প্রচুর বিতর্ক আছে। যে কোনোখানে তারা রিসার্চ করে বের করছে যে যদি আমলাদেরকে পলিটিসাইজ করা হয়, তাহলে পরে বেশি বেনিফিট, মানে মানুষের সেবা তারা বেশি পায়। আবার কোনো জায়গায় এটা আসছে যে যদি তাকে পলিটিসাইজ না করা হয়, তাদেরকে যদি নিজেদের উপর ছেড়ে দেওয়া হয় আমলাদেরকে, তাহলে পরে মানুষ বেশি ভালো সেবা পায়। এখন ধরেন ইসলামী রাষ্ট্র কায়েম হলো, ইসলামী রাষ্ট্র যখন আমলা নিয়োগ দিবে, তখন কি দেখবে? কে কত আল্লাহ ভীরু, কে কত নেককার, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ না আমাদের? আমরা যখন খলিফারা যখন নিয়োগ দিই, তখন এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এটাও এক ধরনের পলিটিসাইজেশন।
আমি শুধু মেধার ভিত্তিতে নিচ্ছি না, আমি কি দেখে নিচ্ছি ইসলামের আদর্শের সাথে কে কতটুকু কমিটমেন্ট আছে। শেখ হাসিনা কাদেরকে নিছে? শেখ মুজিবের আদর্শের সাথে যার যত কমিটমেন্ট তাদেরকে আমি তত বেশি রিক্রুট করছি। এটা একটা পলিটিক্যালাইজেশন নাকি? একইভাবে ইসলাম যখন আমলাতন্ত্র রিক্রুট করবে তখন ইসলামও যেটা করবে, আমার আদর্শের সাথে না মিললে আমি তো তাকে নিয়োগ দিব না। সুতরাং এটা একটু মাথায় রাখেন, এটা আমরা শেষে আমরা বিষয়টা মিলাতে পারবেন। আমি আলোচনাটা অনেক কিছু কমপ্লেক্স তো আলোচনাটা, এটা অনেক কিছু আপনি মিলাতে পারবেন। আচ্ছা, এখানে একটা ম্যাক্স ওয়েবারের একটা লেখা থেকে পুরো জিনিসটা এখানে আলোচনা হয়েছে। এখানে একই জিনিস আপনারা এগুলো পড়ে নিয়েন, এখানে আমার বিস্তারিত আলোচনা কিছু নাই। এদের ফিক্সড স্যালারি থাকে, এদের বিভিন্ন ইয়ে থাকে। তবে ম্যাক্স ওয়েবার যে ব্যুরোক্রেসির কথা বলছেন, উনি এটাও জানতেন এই ব্যুরোক্রেসির মধ্যে প্রচুর প্রবলেম আছে, কিন্তু কিছু করার নাই, কারণ এটা লাগবেই। একটা রাষ্ট্র চালাইতে হলে আমলাদেরকে লাগবে না? লাগবেই, নাহলে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না। কিন্তু এটার মধ্যে যে বিভিন্ন ধরনের সমস্যা আছে এটা উনিও জানতেন, এবং উনি বলতেছেন যে পলিটিশিয়ান এবং আমলাদের মধ্যে একটা ব্যালেন্স করতে হবে, একজন আরেকজনকে ব্যালেন্স করবে। কিন্তু আলটিমেটলি কি সেটা হয়? গণতান্ত্রিক সিস্টেম এটা হয়? গণতান্ত্রিক সিস্টেম এটা হয় না, বরং আমলাতন্ত্রকে ওরা প্রভাবিত করার চেষ্টা করে। আওয়ামী লীগ গভর্নমেন্ট চেষ্টা করছে এটাকে প্রভাবিত করার, এদেরকে দিয়ে বিভিন্ন কাজ করায় নেওয়ার। এবং আমলাতন্ত্র মানে কিন্তু শুধু আপনার যারা সচিব টচিব এরাই না, ডিসি সচিব এরা ছাড়াও পুলিশের যে এটাও একটা আমলাতন্ত্র, আর্মির যেটা ওটা মিলিটারি ব্যুরোক্রেসি, ওটাও একটা আমলাতন্ত্র। আবার যারা বিচারপতি টতি এরা এগুলো আমলাতন্ত্র, এগুলো সবই আমলাতন্ত্রের মধ্যে পড়বে। ঠিক আছে? আচ্ছা, এখানে আলোচনাগুলো মোটামুটি হয়ে গেছে, এখানে আর নতুন করে আলোচনা নাই। মোটামুটি এই জায়গা থেকে আমি জিনিসগুলো নিয়ে আসছি। আচ্ছা, আরেকটা জিনিস ম্যাক্স ওয়েবার বলছেন, সেটা হচ্ছে ক্যাপিটালিজম বা পুঁজিবাদের বিকাশের জন্য আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে যে পুঁজিবাদের যে একচ্ছত্র যে একটা শোষণ এবং নির্যাতন সারা পৃথিবীতে চলতেছে, এইটার পিছনে বর্তমান আমলাতন্ত্রের যে সিস্টেম, এটার একটা বড় একটা ভূমিকা এখানে আছে। হ্যাঁ, এটা ওই সমাজবিজ্ঞান ওনারা বলে গেছেন। এবং উনি বলতেছেন ক্যাপিটালিজম ইন ইটস মডার্ন স্টেজেস অফ ডেভেলপমেন্ট রিকোয়ার্স দ্য ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসিকে লাগবে, ব্যুরোক্রেসি ছাড়া ক্যাপিটালিজম আগাইতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। এখন আমরা একটু দেখবো যে আমলাতন্ত্রের সমস্যাগুলো কি কি। আমরা মোটামুটি বুঝতে পারছি না আমলাতন্ত্র কি জিনিস, এটা আমরা বুঝে ফেলছি। এখন আমরা দেখবো এর সমস্যাগুলো কি কি। এই ভলান্টিয়ার একটু পানি দিবেন আমাকে। প্রথম সমস্যা হচ্ছে আমলাতন্ত্রের যে এইটা আগের যে জমিদারি প্রথা ছিল, সেই জমিদারি প্রথার একটা নতুন ধরন, কন্টিনিউয়েশন। এটা আমার কথা না, এটা ঢাকা ইউনিভার্সিটির এমিরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম স্যার চৌধুরীর কথা, যে এটা হচ্ছে এক তো এটা পুঁজিবাদের জন্য জরুরি, 2 নাম্বার হচ্ছে এটা আগের যে জমিদারি প্রথা ছিল, জমিদারি প্রথার মধ্য দিয়ে মানুষকে কন্ট্রোল করা হইতো। সুতরাং এটা দিয়েও মানুষকে কন্ট্রোল করা হয়। সেখানেও এরকম একজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন এরকম ছিল। হ্যাঁ, ছোট জমিদার, গোমস্তা, নায়েবের উপরে গোমস্তা, গোমস্তার উপরে জমিদার, জমিদারের উপর আবার আরেকটু বড় কিছু তালুকদার, শিকদার, হাওলাদার, এগুলো আপনারা শুনছেন না? প্রত্যেকের বংশ পদবিতে এগুলো আছে। এইগুলো হচ্ছে একজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন। খন্দকার, তালুকের মালিক তালুকদার, হাওলার মালিক হাওলাদার, হাওলা মানে এলাকা, এরকম বিভিন্ন রকম এগুলো একজনের উপর একজন থাকে। তাহলে উনি বলতেছেন যে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের মধ্যে সামন্তবাদ বা জমিদারতন্ত্রের মধ্যে একটা যোগসূত্র হচ্ছে এই আমলাতন্ত্র। এবং এই আমলাতন্ত্রটা হচ্ছে আগের যে জমিদারি প্রথা ছিল সেই জমিদারি প্রথার একটা কন্টিনিউয়েশন। এবং আপনারা লক্ষ্য করবেন, স্যার না বললে তারা মাইন্ড করে। জানেন এটা? দেখছেন, খেয়াল করছেন? আপনি যদি তাদেরকে স্যার না বলেন, স্যার না ডাকেন, আমাকে স্যার ডাকবা, যদি স্যার না ডাকেন তাহলে তারা মাইন্ড করবে। তো এটা হচ্ছে সেই জমিদারি প্রথার ওই আগের যে তারা হচ্ছে জমিদার, আমরা হচ্ছে প্রজা। হ্যাঁ, আমাদের তাদেরকে স্যার ডাকতে হবে, এরকম একটা ব্যাপার এখানে কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে এই যে ব্যুরোক্রেসি, আজকের যে আমলাতন্ত্র, এটা কাদের তৈরি বলেন তো? কারা দিয়ে গেছে এটা ব্রিটিশদের দিয়ে যাওয়া। এই আমলাতন্ত্র আমাদেরকে ব্রিটিশরা দিয়ে গেছে। এবং তখন এই পোস্টগুলোতে কারা থাকতো? আজকের যে ডিসি, আজকের যে এসপি, এই পোস্টগুলোতে তখন কারা নিয়োগ পাইতো? আরে কথা বলে না কেন? ইংরেজরা নিয়োগ পাইতো। ওরা হচ্ছে ইংরেজ, আমরা হলাম নেটিভ। ওরা শাসক, আমরা হচ্ছে প্রজা, আমরা শাসিত। ওই যে সম্পর্কটা, ওই সম্পর্কটা এখনকার ব্যুরোক্রেসির মধ্যে আছে না নাই? হ্যাঁ, তাদেরকে আমাদের স্যার বলে ডাকতে হবে। আমেরিকায় কিন্তু নাই, স্যারটার এভাবে বলে ডাকার নিয়ম নাই। তাদেরকে স্যার বলে ডাকতে হয়, তাদেরকে ওইরকম ভক্তি করতে হয়, তাদেরকে, হ্যাঁ, ব্রিটিশদেরকে এই দেশের নেটিভ প্রজারা যেভাবে ভক্তি করতো সেভাবে তাদেরকে ভক্তি করতে হবে। এরকম বিভিন্ন বিষয় এখানে জড়িত। তার মানে আরেকটা জিনিস আমরা বুঝলাম যে এই আমলাতন্ত্র ব্রিটিশদের দিয়ে যাওয়া একসাথে এটা আগের যে জমিদারি প্রথা ছিল সেটার একটা কন্টিনিউয়েশন,
2 নাম্বার হচ্ছে এটা একই সাথে উপনিবেশের কন্টিনিউশন। কিসের কন্টিনিউশন? উপনিবেশের কন্টিনিউশন। এবং সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব উনি দেখাইছেন যে ব্রিটিশরা যে ক্ষমতা ছেড়ে গেছে, কাদের কাছে ছেড়ে গেছে? আপনার আমার কাছে, কৃষকের কাছে, ওলামায়ে কেরামের কাছে, কাদের কাছে ছাড়ছে? এই আমলাদের কাছে ছেড়ে গেছে। এবং যত যারা পলিটিশিয়ান ওই সময়কার ছিল, দেখেন কয়েকজনের নাম আছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুভাষ বোস, হ্যাঁ, বঙ্কিমচন্দ্র, এরা সবাই কিন্তু আমলা। বঙ্কিমচন্দ্র, নবীন সেন, রমেশচন্দ্র দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মানে ওই সময়কার যারা কংগ্রেস যারা করছে, জওহরলাল নেহরু উনি একজন মানে জুডিশিয়াল ব্যুরোক্র্যাট, হ্যাঁ, একইভাবে জিন্না উনি ব্যারিস্টার ছিল, উনি কিছু সময় গভর্নমেন্ট জবও করছিল। সুতরাং এরা সবাই কিন্তু ব্যুরোক্র্যাট। সুতরাং ওরা যে ক্ষমতা দিয়ে গেছে ব্যুরোক্র্যাটদের কাছে, নিজেদের হাতে বানানো যারা তাদের কাছে দিয়ে গেছে। তার মানে এক ব্রিটিশ থেকে আরেক ব্রিটিশের কাছে ক্ষমতা আসছে। এটা বুঝে না? আমরা বুঝি তো এটা, না? এক ব্রিটিশ থেকে আরেক ব্রিটিশের কাছে। এইখানে দেখেন আমি ছবিতে দেখানোর চেষ্টা করছি যে জমিদার আমলে আমলাতন্ত্র মানে জমিদারিটা কেমন ছিল, এরকম হায়ারার্কি ছিল, ওটা একই জিনিস এখানেও আছে। আবার এই পাশে আমি দেখানোর চেষ্টা করছি যে উপনিবেশের সাথে আমলাতন্ত্রের সম্পর্ক কি। তাহলে এটা হচ্ছে প্রথম প্রবলেম যে আমরা এখনো ব্রিটিশদের সেই ঘানি এখনো টানতেছি। আমরা সেই জমিদারি আমলের সেই শাসক প্রজা সম্পর্কের সেই ঘানি আমরা এখনো টানতেছি বর্তমান আমলাতন্ত্রের মধ্য দিয়ে। এবং এটা যে একটা প্রবলেম, এটা আমার আপনার কথা না, এটা সারা পৃথিবীতে যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যারা স্পেশালিস্ট তারা বলতেছেন যে এই আমলাতন্ত্র যেটা চলতেছে এটা একটা প্রবলেম। বিশেষ করে ম্যাক্স ওয়েবার যে আমলাতন্ত্রের কথা বলছেন, ওয়েবারিয়ান ব্যুরোক্রেসি, এইটা একটা সমস্যা। এই প্রণব মুখোপাধ্যায় কে বলেন তো? প্রণব মুখার্জি কে? এটা ভারতের কি? ভারতের ফর্মার প্রেসিডেন্ট। উনি বলতেছেন যে আমলাতন্ত্র আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা। আমলাতন্ত্র উন্নয়নের সবচাইতে বড় বাধা, এটাকে সংস্কার করতে হবে। দুটা জিনিস মাথায় রাখবেন, একই সাথে আমলাতন্ত্র আমাদের উন্নয়নের, একটা রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা বডি, একই সাথে এটা রাষ্ট্রের উন্নয়নের জন্য সবচেয়ে বড় বাধা। সুতরাং এটাকে কি করতে হবে? আমাদের বাদ দিতে হবে। কি করতে হবে? সংস্কার করতে হবে। মাইন্ডেড, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং এই কারণে 1980 থেকে 1990 সালের মধ্যে যত স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আছে, ডেনমার্ক, তারপর হচ্ছে আপনার নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, এই সমস্ত দেশগুলা তাদের আমলাতন্ত্রের ব্যাপক সংস্কার করে। দেখেন লেখা আছে 1980 থেকে 1990 সালের মধ্যে এই সমস্ত দেশগুলা ব্যাপকভাবে সংস্কার করে। এবং এই সংস্কার প্রক্রিয়াটার নাম হচ্ছে NPM, নিউ পাবলিক ম্যানেজমেন্ট। এখানে তারা কি করে এটা আমাদের একটু জানতে হবে, তাহলে আমরা পরের আলোচনা ইসলামের সাথে কানেক্ট করতে পারবো। ইসলাম কি করছে আর এরা কি করছে এটা একটু বুঝতে পারবেন। আপনাদের বিরক্ত লাগতেছে? টপিকটা বিরক্তিকর, একটু ধৈর্য ধরে শোনেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন তারা কি করলো দেখেন। তারা এখন যেটা করলো সেটা হচ্ছে যে ম্যাক্স ওয়েবার যে আমলাতন্ত্রের কথা বলছে, মানে আমাদের দেশে এখন যে আমলাতন্ত্র আছে, এই ধরনের আমলাতন্ত্রকে তারা সংস্কার করবে। কিভাবে সংস্কার করবে সেটা আমরা একটু দেখবো সামনে। তার আগে আমি দুটো জিনিস আলোচনা করি। একটা হচ্ছে যে আমরা আমলাতন্ত্রের যে 6টা শর্ত আমরা পড়ছি, এই 6টা শর্তের সমস্যা কি এটা একটু দেখে নেই। 1 নম্বর শর্ত ছিল অথরিটি হায়ারার্কি। দেখেন আপনারা ছবিটা একটু খেয়াল করেন, অ্যাসিস্ট্যান্ট টু দ্য এইড। কতক্ষণ বাকি আছে আমার? হ্যাঁ হ্যাঁ, আমার তখন আলোচনা পুরাই বাকি, আমার নাকি 5 মিনিট বাকি আছে। তাহলে তো আমি আলোচনা শুরু করতে পারলাম না এখনো। যাই হোক, আচ্ছা দেখেন এটা ছবিটা একটু খেয়াল করেন। অ্যাসিস্ট্যান্ট টু দ্য এইড অফ দ্য ডেপুটি ভাইস চেয়ারম্যান অফ দ্য কমিটি টু রিডিউস ব্যুরোক্রেসি। তাহলে দেখেন কয়টা অফিসার এখানে দেখেন তো, কয়টা অফিসার? একটা কমিটি হয়েছে, সেই কমিটির একটা চেয়ারম্যান আছে, সেই চেয়ারম্যানের একটা ভাইস আছে, ভাইস চেয়ারম্যান, ওই ভাইস চেয়ারম্যানের একটা ডেপুটি আছে, ওই ডেপুটির আবার একটা এইড আছে, ওই এইডের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এই লোক। তার মানে বুঝতে পারছেন কতগুলো বেহুদা কাজে এতগুলা মানুষকে আমি নিয়োগ দিছি এবং তাদেরকে আমার বেতন দিয়ে টানা লাগতেছে। সুতরাং এই অথরিটি হায়ারার্কি প্রবলেম হচ্ছে ইম্পসিবিলিটি অফ টাস্ক। কাজগুলো অনেক কঠিন হয়ে যায়, এক্সপেনশনারি টেন্ডেন্সি, দীর্ঘসূত্রিতা, অনেক টাইম লাগে, স্লো টু চেঞ্জ, এটা কাজগুলো সহজে হইতে চায় না। ইয়েস ম্যানশিপ, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। কখনো কথা বলতে দেখছেন কোন অফিসারকে? তার বস ফোন দিছে, আপনি পাশে দাঁড়িয়ে শুনতেছেন, কখনো হয়েছে? 1 মিনিটের মধ্যে 100 বার স্যার বলবে। 1 মিনিটের মধ্যে 100 বার বলবে স্যার, 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 জি স্যার, জি স্যার, 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 জি জি স্যার, স্যার, স্যার। কখনো না বলবে না।
এটাকে বলা হয় ইয়েসম্যানশিপ। ঠিক আছে, বস যদি ভুলও করে ও বলতে পারবে না স্যার আপনি ভুল, স্যার জি স্যার ঠিক আছে, এখন এখন রাত, জি স্যার রাত। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আর এর ফলে কি হচ্ছে, এর ফলে ইনএফিসিয়েন্সি অফ দ্য অর্গানাইজেশন, মানে যে অর্গানাইজেশনটা কাজ করতেছে অর্গানাইজেশনটা মানে কাজ করতে পারে না, কাজ হয় না, অনেক কিছু হয়, মিটিং ইটিং সিটিং সব হয় কিন্তু কাজ হয় না। ঠিক আছে, এটা কেন, কারণ হচ্ছে এই অথরিটি হায়ারার্কির কারণে। এবং ওয়েস্ট হয়, টাকা ওয়েস্ট হয়, গভর্নমেন্টের টাকা, পাবলিকের টাকা ওয়েস্ট হয়। এই যে দেখেন কতগুলো অফিসার নিয়োগ দিয়েছি একটা কাজের জন্য, এত অফিসার দরকার ছিল না, দরকার ছিল, এটা দরকার আসলে তো দরকার নাই। তো যার কারণে আমরা বুঝতে পারলাম যে অথরিটি হায়ারার্কি দরকারও আছে আবার দরকারও নাই, দুটাই। কিছুটা কমান্ড এবং কন্ট্রোল দরকার আছে, কিন্তু আবার এটা বেশি বর্তমান যা ব্যুরোক্রেসি বেশি। 2 নম্বর হচ্ছে যেটা বলছি যে ফর্মাল রুলস এন্ড রেগুলেশনস। এখানে প্রবলেমগুলো কি, 1 নম্বর হচ্ছে রেড টেপ, আমরা যেটা কেবল আলোচনা করলাম, এত বেশি নিয়ম কানুন। হ্যাঁ, আমাকে নিয়ম মানতেই হবে, প্রথমে ওর কাছে যেতে হবে, ওখান থেকে ওখানে যেতে হবে, ওখান থেকে ওখানে যেতে হবে। 2 নম্বর হচ্ছে এটাকে বলে ব্যুরোক্রেটিক রিচুয়ালিজম, প্রথা, এই প্রথাটাকে মানতে হবে। সে যে একটা প্রবলেমকে অ্যাড্রেস করবে, এই প্রবলেমের যে সলিউশনগুলো আছে সেটাকে খুঁজে বের করবে, এই মূল কাজটা থেকে সে দূরে সরে যায়, সে ফর্মালিটি মেনটেন করা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে এটাকে বলে ব্যুরোক্রেটিক ইনার্শিয়া, জড়তা, কাজকর্ম একদম জড়ো হয়ে গেছে, কাজ আগাচ্ছে না, মাসের পর মাস চলে যায়, কাজ আগায় না। আর হচ্ছে করাপশন। একটা উদাহরণ দিছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার বলতেছে এটা সমস্ত ইউএস এর সমস্ত গ্রামে গ্রামে এই অফিসটা আছে। হ্যাঁ, কিন্তু মাত্র একটা উনি বলছে কাউন্টি, কাউন্টি মানে গ্রাম, গ্রামকে মনে হয় কাউন্টি বলে। বলে যে 7টা, যদি 7টার মধ্যে থাকে, 7টা যদি গ্রাম থাকে, প্রতি 7টা গ্রামে একটাই মাত্র একটা ফার্ম আছে, কিন্তু অফিস কিন্তু সবগুলোতে আছে। তাহলে বাকিগুলোর কাজ কি? আমাদের দেশে অবস্থা আছে কি নাই? অফিস আছে, কাজ নাই, আছে না এরকম? হ্যাঁ আছে, বসে বসে বেতন নিচ্ছে। আজকে আমরা সকালে গেছিলাম হচ্ছে বন বন গবেষণায় একটা আছে না আপনাদের, ওইখানে গেছি, ওখানে সব বিভাগ প্রচুর অফিস, কোনো কাজ নাই, বসে আছে, বেতন নিচ্ছে। হুম। এবং আমি একটা জিনিস বলছি যে যত বেশি নিয়ম তত বেশি দুর্নীতি। এই যেখানে ওই রিসার্চগুলো আছে, আপনারা একটু পড়ে নিন, যে যত বেশি নিয়ম তত বেশি দুর্নীতি, এখানে লেখা আছে। আচ্ছা, তাহলে প্রবলেমগুলো আমরা আলোচনা করতেছিলাম এবং ইসলাম কি বলে আমি সাইড বাই সাইড এখানে আনছি। 1 নম্বর হচ্ছে রেড টেপ, একটা প্রবলেম। এই 5টা প্রবলেম ব্যুরোক্রেসির মেইন 5টা প্রবলেম, আরো অনেক প্রবলেম আছে, এই 5টা মেইন। তার মধ্যে একটা হচ্ছে রেড টেপ। রেড টেপ হচ্ছে আমরা জানি যে, বুঝতে পারলাম যে আসল উদ্দেশ্যের চেয়ে, রেজাল্টের চেয়ে, মানুষকে যে আমি সার্ভিস দিব এই সার্ভিসের চেয়ে ফর্মালিটি বেশি। কিন্তু ইসলাম কি এটা করবে? ইসলাম তো ইনসাফের জিনিস নাকি? ইসলামের যে ব্যুরোক্রেসি সেটা হচ্ছে রেজাল্ট বেসড, নট ফর্মালিটি বেসড। এত নিয়ম কানুন মানা হবে না। নিয়ম হচ্ছে 3টা, একটা হচ্ছে তাকওয়া, ইখলাস এবং আনুগত্য, এই 3টা হচ্ছে নিয়ম, এটা আমরা সামনে দেখব। 2 নম্বর হচ্ছে ব্যুরোক্রেসির আরেকটা প্রবলেম হচ্ছে কনফ্লিক্ট হয়। কনফ্লিক্ট মানে দেখা যাচ্ছে একই কাজ 2টা অফিস করতেছে, 2 ভাবে করতেছে, যার কারণে একটা কনফ্লিক্ট তৈরি হয়। এটা আবার ডুপ্লিকেশন হয়, দেখা যাচ্ছে একই কাজ 2টা অফিস মিলে করতেছে, এও করতেছে ও করতেছে, তার মানে অর্থের অপচয়, সময়ের অপচয়, শ্রমের অপচয়, এই ধরনের অপচয় হয়। আর ইসলামের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যেহেতু এখানে রেজাল্টের নিয়মটা মুখ্য না, রেজাল্টটা মুখ্য, সুতরাং যখন একই কাজ 2জন মিলে করতেছি তখন আমরা এটা আপোষে বসে সলভ করে নিব, কারণ আমার কাজটা উদ্দেশ্য, জনগণের টাকা বাঁচানোর উদ্দেশ্য, ইসলামী ব্যুরোক্রেটির উদ্দেশ্য এটা, নিয়ম কানুনের বেড়াজালে আমরা আটকানা। 4 নম্বর হচ্ছে ইম্পেরিয়ালিজম, মানে ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র, এটা সবকিছুকে প্রভাব বিস্তার করতে চায়, নেতাদের উপর প্রভাব বিস্তার করতে চায়, জনগণের উপর প্রভাব বিস্তার করতে চায়। আর ইসলামী কাঠামোয় যে আমলাতন্ত্র সেটা হচ্ছে জনগণের খেদমত, জনগণের খেদমত। সুতরাং এটা প্রভাবের ব্যাপার না, এটা খেদমতের ব্যাপার, এটা ধর্মীয় দায়িত্ব, এটা ধর্মীয় দায়িত্ব। সুতরাং দ্রুততম সময়ে কিভাবে জনগণের উপকার করা যায়, ইসলামী ব্যুরোক্রেসি সেই চেষ্টা করবে। আর হচ্ছে যে আরেকটা প্রবলেম হলো ওয়েস্ট, জনগণের টাকা নষ্ট হয়। এটা কি, এটা হচ্ছে ইসলামী ব্যুরোক্রেসিতে বাইতুল মালকে সর্বোচ্চ হেফাজতের চেষ্টা করা হবে, সর্বোচ্চ হেফাজতের চেষ্টা করা হবে, মিনিমাম খরচে সর্বোচ্চ রেজাল্ট যেন দেওয়া যায় সেটা ইসলামী ব্যুরোক্রেসি চেষ্টা করবে। এটাই তো হওয়া উচিত নাকি? এটা হওয়া উচিত। এই জন্য আমি যে কিছুক্ষণ আগে বললাম যে বিভিন্ন দেশ তারা নিজেদের ব্যুরোক্রেসিকে, তারা আমলাতন্ত্রকে তারা সংস্কার করছে। কিভাবে সংস্কার করছে দেখেন, এই বাম পাশে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যুরোক্রেটিক মডেল, আমলাতান্ত্রিক মডেল, দেখেন একজনের উপর আরেকজন, একজনের উপর আরেকজন। এর বদলে তারা নিয়ে আসছে নতুন একটা মডেল, এটাকে বলে টিম মডেল। কি মডেল? এটাকে বলা হয় টিম মডেল। দেখেন এখানে কি হচ্ছে, এখানে এই আমলাতান্ত্রিক যে ব্যাপার এটাকে ভেঙে বিভিন্ন টিম করে দেওয়া হয়েছে। এই দেখেন প্রত্যেক টিমে একজন বড় অফিসার আছে, ছোট অফিসার আছে, একজন পিয়ন আছে, বড় অফিসার, ছোট অফিসার, পিয়ন, বড় অফিসার, পিয়ন, ঠিক আছে না, এরকম টিম করা হয়েছে।
এবং এই টিমের সবাই এনার কাছে জবাবদিহিতা করবে, একজনের উপর আরেকজন জবাবদিহি না, বরং সবাই মিলে আমিরের কাছে জবাবদিহিতা করবে। কার কাছে? প্রত্যেকটা জামাত বানানো হবে। আপনারা যারা তবলিগে গেছেন এই বিষয়টা ভালো বুঝতে পারবেন। তবলিগে রান্না করার জন্য একটা জামাত তৈরি করা হয়, ওই জামাতের একজন আমির দেওয়া হয়। ওই রান্নার টিমটা ওই আমিরের কাছে দায়বদ্ধ, একজনের উপর আরেকজন দায়বদ্ধ না, সবাই মিলে একটা আমিরের কাছে দায়বদ্ধ। বোঝা গেল? বিভিন্ন কাজের জন্য, ধরেন 10টা কাজের জন্য আপনি 10টা জামাত তৈরি করলেন, সেই 10টা জামাতে 10 জন আমির তৈরি করলেন। এই 10 জন আমির একজন আমিরের কাছে দায়বদ্ধ। মানে হায়ারার্কিও আছে, আবার হায়ারার্কি নাই, দুটাই একটা কম্বাইন্ড সিস্টেম। দেখেন, আপনারা খেয়াল করেন, এই দুটো ছবি কম্পেয়ার করেন, দুটো ছবি কম্পেয়ার করে দেখেন যে টিম করা হয়েছে। ঠিক এই কাজটাই করছে ওই যে এনপিএম, যেটাকে আমরা বললাম, ওই এনপিএম এই কাজটা করছে। তারা ভেঙে ভেঙে ছোট ছোট টিম করে দিছে। আমলাতন্ত্রের এই যে সিঁড়িটাকে ভেঙে টিম করে দিছে, এবং টিম করে দেওয়ার পরে এই টিমটাকে একজন একজনের কাছে দায়বদ্ধ টিম করে দিছে আর কি। প্রতিযোগিতা তৈরি করছে, প্রতিযোগিতা, কে কত সুন্দরভাবে কাজ করতে পারো। এর ফলে তাদের কাজের মান অনেক বেড়ে গেছে। ঠিক আছে? এইভাবে করে দুটা টিম দেখেন, এই যে সেখানে লেখা, এই কথাগুলো লেখা আছে এখানে, যে তারা ব্যুরোক্রেসিকে স্মলার ইউনিট করে দিছে। হ্যাঁ, এবং এটা ব্রাজিলে দেখা গেছে। ব্রাজিলে একটা সময় ছিল 80 থেকে 90, 45 থেকে 1980, এই সময়ের মধ্যে ব্রাজিলে তাদের ইকোনমিক গ্রোথ এত বেশি, 7% হারে ইকোনমিক গ্রোথ হচ্ছে। কেন? তারা বলছে তারা ফ্র্যাগমেন্ট করছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে উইথ থাউজেন্ডস অফ স্ক্যাটার্ড এজেন্সিস। মানে এই ব্যুরোক্রেসি সিস্টেম তারা রাখে নাই, তারা ছোট 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 করে দিছে। এবং তাদের মধ্যে মানে তাদেরকে দেখাশোনা করার জন্য, তারা আইন কানুন ঠিক মতো মানতেছে কিনা, তারা রেজাল্ট ঠিক মতো প্রডিউস করতে পারতেছে কিনা, এইটা দেখার জন্য আরো 900 এজেন্সি তারা নিয়োগ দিচ্ছে। এবং এর মধ্য দিয়ে তারা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অনেক বেশি বেড়ে গেছে। ঠিক আছে? এই জিনিসটা ফলো করা হয় প্রাইভেট সেক্টরে, মেইনলি প্রাইভেট সেক্টরে ফলো করা হয়। এবং তারা বলতেছে প্রাইভেট সেক্টরের এই অ্যাডমিনিস্ট্রেশনটা যদি আমরা পাবলিক সেক্টরে নিয়ে আসি, তাহলে পাবলিক সেক্টরের রেজাল্টও বেড়ে যায়। সুতরাং এই ব্যুরোক্রেটিক মডেলকে আমাদের সংস্কার করতে হবে, এবং সংস্কার করে এই টিম মডেল নিয়ে আসতে হবে। এবং এই টিম মডেলটা আমরা দেখলাম যে 1980-90 দশকে অনেকগুলা স্ক্যান্ডিনেভিয়ান দেশ, নর্ডিক দেশ, তারা এটাকে অ্যাপ্লাই করছে এবং তারা এটা সুফল পাইছে। আজকে এই দেশগুলোতে আপনার সবচেয়ে বেশি জীবন মান না, আমরা জানি তো, সবচেয়ে বেশি জীবন মান নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ড, এগুলোতে সবচেয়ে বেশি মানুষের শান্তি নাকি বেশি, হ্যাপিনেস ইন্ডেক্স। হ্যাঁ, তো এর মধ্যে এটা একটা কারণ। ইসলামের ম্যানেজমেন্ট, ইসলামের ম্যানেজমেন্টটা কেমন? এক নম্বর হচ্ছে ইসলামের ম্যানেজমেন্ট একটা টিম থাকবে, শুরা। টিমটাকে কি বলতেছি? শুরা, আলোচনা সাপেক্ষে কাজ করবে তারা। 2 নম্বর হচ্ছে এই টিমে আবার একটু হায়ারার্কিও থাকবে। কি থাকবে? একজন আমির থাকবে, একজন আমির থাকবে। এবং আমির একজনই হবে, একাধিক না, একজন হবে। এবং আমির হওয়ার ক্রাইটেরিয়া কি? নিজ থেকে আমিরত্ব চাওয়া যাবে না, নিজ থেকে আমিরত্ব চাওয়া যাবে না। যাকে দায়িত্ব দেওয়া হবে সে পাবে, কেউ নিজে চাইতে পারবে না। এবং আমিরের সমালোচনা যারা শুরা তারা করতে পারবে না, পারবে না? আমি সাহেব এই কাজটা ভুল হচ্ছে, এটাকে ঠিক করে, এটা এরকম না, এটা এরকম হওয়া উচিত। হ্যাঁ, এটা বলতে পারবে তো? তাহলে এখানে দেখেন ইয়েসম্যানশিপ আছে এবং নো ম্যানশিপও আছে, আছে কি না? একই সাথে সে আমিরের সমালোচনাও করবে, আবার আমির যদি এটা ফয়সালা করে দেয় তখন সেটা মানা তার জন্য ওয়াজিব। আমিরের ফয়সালা, আমির যদি মাশওয়ারা সাপেক্ষে কোনো একটা ফয়সালা করে, এটা মানা সবার জন্য ওয়াজিব। হ্যাঁ, সুতরাং আমরা দেখলাম যে এখানে একটা ইয়েসম্যানশিপও আছে, একটা নো ম্যানশিপও আছে, তাহলে কম্বাইন হয়েছে নাকি? আরেকটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে কি? অ্যাকমপ্লিশমেন্ট, কাজটাকে সফলভাবে করে নিয়ে আসা। ফর্মালিটি জরুরি না, নিয়ম কানুনের বেড়াজাল নাই, কাজের লক্ষ্য হচ্ছে আসল, রেজাল্ট হচ্ছে আসল। এই যে আমরা দেখলাম রেজাল্ট ফোকাসড, ইসলামের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম সেটা রেজাল্ট ফোকাসড। আর 4 নাম্বার হচ্ছে এই যে টিম তৈরি করা, বিভিন্ন কাজের জন্য জামাত তৈরি করা, টিম তৈরি করা, এটাকে আমরা বলতেছি স্ট্রিট লেভেল ব্যুরোক্রেসি। স্ট্রিট লেভেল ব্যুরোক্রেসিটা ফ্র্যাগমেন্টেড হইতে হবে, ফ্র্যাগমেন্টেড। এই এনপিএম মডেল হচ্ছে এটা। তাহলে ইসলাম যে ব্যুরোক্রেসির কথা বলে সেই মডেল ওরা অ্যাপ্লাই করছে, এবং অ্যাপ্লাই করে তারা আজকে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, নাকি? আমার কথা বুঝে আসতেছে? এবং ঠিক আজকে আমি যে আর্টিকেল থেকে আলোচনা করতেছি, উনি ঠিক একই জিনিস সুপারিশ করছে। উনি বলতেছে যে সবচাইতে বেস্ট রেজাল্ট আসে যদি আমরা ওয়েবারিয়ান যে আমলাতন্ত্র, ওই যেটা প্রথমে আলোচনা করলাম, ওইটার সাথে যদি আমরা এনপিএম মডেল, দুটাকে যদি আমরা একসাথে করতে পারি, সবচেয়ে বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে। ঠিক আছে? এবং ইসলামের যে ব্যুরোক্রেসি, এটার মূল ইয়ে হচ্ছে, আপনারা যদি দেখেন, আমি হয়তো দেখাবো সামনে, আমাকে যদি টাইম দেওয়া হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর মালিক ইবনে আশতার, ওনার কাছে একটা লিখিত দিক নির্দেশনা পাঠান। তার মধ্যে উনি উল্লেখ করছেন যে কি কি থাকতে হবে তোমার। 1 নম্বর হচ্ছে ইসলামে, আমি আগেই বলছি, দেখেন ব্রাজিল যখন উন্নতি করছে, এই লাল কালিতে লেখাটা একটু আপনারা পড়েন, ব্রাজিল নিয়োগ দিছে 50,000 পার্সোনাল পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টস। খেয়াল করছেন? ইসলাম যখন নিয়োগ দিবে তখন কি পলিটিক্যাল নিয়োগ দিবে না?
ইসলামের পলিটিক্যাল আইডিওলজির সাথে যারা একমত সেই লোকগুলোকে তো আমি নিয়োগ দিব ব্যুরোক্রেসিতে। তার মানে একই সাথে ফ্র্যাগমেন্টেড হইতে হবে এবং একই সাথে ইসলামিক আইডিওলজির সাথে যারা একমত তাদেরকে নিয়োগ দিব আমি। পলিটিক্যালাইজেশন অফ দ্য ব্যুরোক্রেসি, এটা থাকতে হবে। এটা না থাকলে কাজ হবে না। হজ উমরা বিশ্বকোষ আপনার নিজের জন্য এবং হজ উমরাগামী আপনার প্রিয়জনের জন্য এই গ্রন্থটি হতে পারে একটি শ্রেষ্ঠ উপহার। তাহলে দেখেন, যাদের তাকওয়া আছে এই লোকগুলোকে আমি নিয়োগ দিব। 2 নম্বর হচ্ছে যাদের ইখলাস আছে তাদেরকে আমি নিয়োগ দিব, এবং যারা কমান্ড ফলো করবে, আনুগত্য করবে, তাদেরকে আমি নিয়োগ দিব। সুতরাং আদর্শের সাথে ঐক্যমত এটা দরকারও আছে, আবার মেরিটোক্রেসি বা মেধাভিত্তিক এটাও দরকার আছে। দুটো কম্বাইন্ড হতে হবে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে হায়ারার্কি এবং টিম কম্বাইন্ড হতে হবে। 2 নাম্বার ইয়েসম্যানশিপ নোম্যানশিপ এটা কম্বাইন্ড হতে হবে। 3 নাম্বার রেজাল্ট ফোকাস থাকতে হবে, আবার নিয়ম কানুনও থাকতে হবে, দুটোই থাকতে হবে। এবং 4 নাম্বার হচ্ছে ফ্র্যাগমেন্টেড হইতে হবে, আবার হায়ারার্কিও থাকতে হবে, এটাও থাকতে হবে, সবই হইতে হবে। এবং ইসলাম ঠিক ওই মডেলটাই দিছে কি দিছে না? ওই মডেলটা ইসলাম দিছে। ঠিক আছে, এগুলো আপনারা সব পড়ে নিয়েন যে রাষ্ট্রে ইসলামী কর্তৃপক্ষ এটাকে প্রভাবিত করবে। যারা প্রভাবিত করবে, হু কন্ট্রোল দ্য প্যাট্রোনেজ অ্যাপয়েন্টমেন্টস আর দ্য রাইট ওয়ান্স, মানে করাপশন দুর্নীতি তখনই কমবে যদি আমি সঠিক মানুষ, ভালো মানুষকে যদি আমি নিয়োগ দিই। ভালো মানুষকে যদি আমি নিয়োগ দিতে পারি শুধু মেরিটের ভিত্তিতে না। এই দেখেন আগে এখানে বলছে যে শুধু মেরিটোক্রেসি, শুধু আপনি পরীক্ষায় যারা ভালো করতেছে তাদেরকে নিচ্ছেন, তাদের আদর্শকে আপনি দেখতেছেন না, তাহলে পরে দুর্নীতি বাড়বে। কি বলতেছে? দুর্নীতি বাড়বে, কারণ সে সমস্ত অলিগলি জানে, সে মেধাবী ছেলে, সে নিয়ম কানুন জানে, সে জানে যে কিভাবে আমি আইন কানুনকে বেকায় মানুষের কাছে টাকা নিতে পারবো। সুতরাং শুধু মেরিটোক্রেসি দুর্নীতি বাড়ায়, আবার মেরিটোক্রেসি যদি পলিটিকাইজেশন হয় তাহলে পরে দুর্নীতি কমে। তারা বলতেছে আদর্শের লোক নিতে হবে, অন্য মানে এলোমেলো লোক নেওয়া যাবে না। এখন আপনাদের সামনে আমি যে আলোচনা করে শেষ করে দেবো, আমি আর বেশি আলোচনা করার সুযোগ নাই। সেটা হচ্ছে, আর আমার শেষ করা মানে তো বুঝছেন আরো আধা ঘন্টা। পানি গেল কই? আচ্ছা, আপনাদের খারাপ লাগতেছে? আচ্ছা যাক, দেখেন আপনি যত যাই করেন না কেন, আপনি যদি ভালো মানুষ তৈরি করতে না পারেন, আপনার কোনো মডেলই কাজ করবে না। এই টিম মডেলও কাজ করবে না, ওই হায়ারার্কি মডেলও কাজ করবে না। দুটাকে জয়েন্ট দিয়ে নতুন যেটা বানাবেন ওটাও কাজ করবে না। আপনার মানুষের ইন্টারনালি মানুষকে কন্ট্রোল করতে হবে। আপনি এমন মানুষ তৈরি করবেন যে নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারে, নাকি? এরকম না করলে পরে তো আপনি কোনো মডেলই কাজ করতে পারবেন না। ইসলামী রাষ্ট্র ঠিক এই কাজটাই করে, এটা হচ্ছে একদম মৌলিক কাজ। ইসলামী রাষ্ট্র এই কাজটা করবে। এই কাজটা কিভাবে করে দেখেন। একজন মানুষের এই যে বেগুনি কালারের যে অংশটা দেখতেছেন, এই অংশটা হচ্ছে মানুষের অটোমেটিক সেন্টার। এই অংশটা মানুষের অটোমেটিক সেন্টার। এই এলাকায় হচ্ছে ওই কাজগুলাই হয়, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যে কাজগুলো হয় অটোমেটিক, সেই কাজগুলো এখানে হয়। এখানে দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি যে আমাদের যে ব্রেনের ফাংশন, এই ব্রেনের ফাংশনটা 3টা ধাপে হয়। 1 নম্বর ধাপ হচ্ছে নিম্নতর কেন্দ্র। নিম্নতর কেন্দ্র হচ্ছে এই যে এলাকাগুলা, মানে বেগুনি অংশের নিচে, বেগুনি অংশের নিচে যে অঞ্চলগুলা, এইগুলো হচ্ছে আমাদের নিম্নতর কেন্দ্র। নিম্নতর কেন্দ্রের কাজ হচ্ছে বিভিন্ন বডির যে বিভিন্ন ফাংশন যেগুলো আছে, হাঁটা চলা, তারপর হচ্ছে আপনার বডির টেম্পারেচারকে মেনটেন করা, আপনার বডির গ্লুকোজ যখন নাই আপনার ক্ষুধা লাগবে, তারপর হচ্ছে যখন আপনার শরীরে পানি কমে গেছে আপনার তখন পিপাসা লাগবে, বুঝছেন? এই যে জীবের জীবন ধারণের জন্য যেগুলো লাগে সেই কাজগুলো করবে নিচের অংশটা। বেগুনি কালার যে অংশটা সেটাকে আমরা বলছি লিম্বিক বা বর্ডার জোন, এটাকে আমরা বলছি বর্ডার। এর কাজ হচ্ছে যে কাজগুলো আমরা চিন্তা ছাড়াই করি সেই কাজগুলো করবে ও। যে কাজগুলো করার জন্য আমাদের কোনো চিন্তা করা লাগে না। যেমন ধরেন আপনি বনের মধ্যে দিয়ে খুব রিল্যাক্স করে হাঁটতেছেন, আপনি আশপাশ দেখতেছেন, খুব সুন্দর পরিবেশ, হঠাৎ করে একটা সিংহ আপনার সামনে চলে আসছে। এখন কি আপনি চিন্তা ভাবনা করবেন যে এটা কোথায় যেন তোমাকে দেখেছি, হ্যাঁ এখন আমার কি করা দরকার, কোন যেন একটা অনুষ্ঠানে দেখলাম সিংহ আসলে কি যেন করতে হয়, এত কিছু চিন্তা করার টাইম আছে আপনার? নাকি আপনার চোখে পড়া মাত্রই আপনি ঘুরবেন, দৌড় দিবেন, আশপাশে কোনো গাছ পেলে দৌড়ে উঠবেন, এবং এই কাজটা আপনি 1 সেকেন্ডের মধ্যে করবেন? নাকি আপনার ব্রেইন অটোমেটিক কাজ, যে কাজগুলো সেমি অটোমেটিক, মানে আপনার এত চিন্তা করার টাইম নাই। আপনার ওয়ার্কিং মেমোরি, এটাকে বলে ওয়ার্কিং মেমোরি। ওয়ার্কিং মেমোরি মানে যেটা আপনি খুব ইনস্ট্যান্ট যে মেমোরিগুলো আপনি ইউজ করেন, ওই কবে কি হয়েছে না হয়েছে না, এটা তো অন্য জিনিস, ওই মেমোরি না। ইনস্ট্যান্ট আপনার হাতের কাছে যে মেমোরিগুলো দরকার হবে সেই মেমোরিগুলো থাকে এই বেগুনি জায়গায়। কোথায় থাকে? এই যে বেগুনি, আমার দিকে তাকায় না, স্লাইডের দিকে তাকান, হ্যাঁ এই বেগুনি জায়গায়। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে উচ্চতর কেন্দ্র। উচ্চতর কেন্দ্র কোনটা? এই যে সবুজ, সবুজ যে জায়গাটা এবং তার উপরের যে জায়গাটা, এটা হচ্ছে উচ্চতর কেন্দ্র। এই এলাকাটার কাজটা কি?
এই এলাকার কাজ হচ্ছে ওই যে বললাম কবে কি হয়েছিল, এই স্মৃতিগুলো ধারণ করা, ডিস্ট্যান্ট মেমোরিজ, এগুলো ধারণ করা, সেগুলো স্মৃতিতে রাখা, হ্যাঁ, প্রয়োজনের সময় সেগুলোকে কম্বাইন করে একটা সিদ্ধান্ত দেওয়া, এবং সেই সাথে আমাদের যে অন্যান্য কাজ, হাত পায়ের যে মুভমেন্ট টুভমেন্টগুলো আছে এগুলোকে খুব স্পেসিফাই করা, সূক্ষ্ম করা। বান্দর কেমন লাঠি ধরে, বান্দরের লাঠি ধরা আর আমার লাঠি ধরা কলম ধরা সমান? হ্যাঁ, আমি যেভাবে সুন্দর করে কলমটা ধরতে পারি ওইভাবে কলম ধরতে পারবে না, বুঝা গেছে? সুতরাং এই যে বডি মুভমেন্টগুলোকে খুব প্রিসাইজ করা, সুন্দর করা, এটা হচ্ছে আমাদের ব্রেনের এই উচ্চতর কেন্দ্রের কাজ। এখন আমি যেটা বলতে চাচ্ছি, ব্যাপারটা বোঝেন, আমার যে ক্ষুধা লাগছে এটা আমাকে কে টের পাবো কিভাবে? নিম্নতর কেন্দ্র আমাকে টের পাবে এটা, ঠিক আছে না? আর মাঝখানের যে বর্ডার এলাকা সে আমাকে বোঝাবে যে তোর এখন খাইতেই হবে, তোর এখন এত চিন্তা করার টাইম নাই, তোমার এখন খাইতে হবে, নাহলে পরে তোমার খবর আছে। এটা হচ্ছে ও আমাকে বোঝাচ্ছে। আর উচ্চতর কেন্দ্র বলতেছে বিবেক, ও বলতেছে না, এটা অন্য কারো খাবার, তুমি এটা খেতে পারবে না, হতে পারে এটা অন্য কারো খাবার। এইভাবে আমাদের ব্রেন কাজ করে, আমাদের আচরণ কন্ট্রোল হয়। তার মানে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই, মানে এটা কে কাজ করছে বলেন? আবেগ কাজ করছে, বিবেকে কাজ করে নাই, তার মানে তার ওই বেগুনি অঞ্চল কাজ করছে না? হ্যাঁ। আর যখন বিবেক কাজ করবে তখন মানে কি ওই সবুজ অংশ কাজ করছে, ঠিক কিনা? তাহলে এখন আমাকে বলেন, যখন আপনার সামনে একটা কেউ নাই, আপনার সামনে কোনো সিসি ক্যামেরা নাই, কিচ্ছু নাই, আপনার সামনে এখন এক বান্ডিল টাকা আপনি পেয়ে গেলেন, এখন এই টাকাটা নিতে হবে, এটা নিয়ে ফেলবো আমি, এটা আপনাকে কে বলবে? কে বলবে বলেন? এই বেগুনি অংশ নাকি? আর এটা নেওয়া ঠিক হবে না, এটা আল্লাহ নিষেধ করছেন, এটা নেওয়া ঠিক হবে না, এটা তোমার প্রফেশনের সাথে যায় না, এটা তোমার রিপুটেশনের সাথে যায় না, এটার জন্য তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এগুলো কে বলতেছে? সবুজ অংশ। এটা বলতেও পারে নাও পারে, এটা মানে এক একজনের এক এক রকম, এটা কারো শক্তিশালী কারো শক্তিশালী না। কিন্তু যদি এই কথাটাই যদি সবুজ জায়গা থেকে আমি জোর করে ঢুকাই দিতে পারি বেগুনি জায়গায়, তখন কি হবে বলেন তো? কথা বলেন না কেন? তখন সে অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে নাকি? এই চিন্তাটাই যদি আমি সবুজ জায়গা থেকে বেগুনি জায়গার মধ্যে দিতে পারি, তাহলে সে অটোমেটিক্যালি নিজেকে কন্ট্রোল করে ফেলবে, তাকে আরো এত চিন্তা করে কন্ট্রোল হওয়া লাগবে না। আমার কথা বুঝে আসতেছে? এত চিন্তা গবেষণা করে নিজেকে কন্ট্রোল করা লাগবে না তার, সে অটোমেটিক্যালি সে নিজেকে কন্ট্রোল করে ফেলবে এত চিন্তা ভাবনা না করে। ইসলামী রাষ্ট্র ঠিক এই কাজটা করে। ইসলামী রাষ্ট্র একদম যে কথাটা আমি বললাম এই কাজটা করে। ওই স্মৃতি থেকে জান্নাত জাহান্নামের ভয়, হ্যাঁ, জান্নাত জাহান্নামের ভয়, তারপর আল্লাহ তাআলার প্রতি দায়বদ্ধতা, ইসলামের প্রতি কমিটমেন্ট, এই বিষয়গুলোকে ওই সবুজ জায়গা থেকে নিয়ে আসে কোথায়? বেগুনি জায়গায়। একজন আমলা আমি যখন তাকওয়া দেখে, ইখলাস দেখে একজন আমলাকে নিয়োগ দিব, তখন সে অটোমেটিক্যালি সে এমন মানুষ যে সে দুর্নীতি থেকে সে বেঁচে থাকবে। তার বিবেকটাকে আমি বিবেকের জায়গায় রাখি নাই, আবেগের জায়গায় ঢুকাই দিছি, এখন সে বিবেক তাকে অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ করতেছে। এই ব্যাপারটা ধরতে পারছেন আপনারা? কি বললাম? এই কাজটা ইসলাম করে। কিভাবে করে সেটা একটু আলোচনা করে আমি আমার আলোচনা দ্রুত শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কাজটা ইসলাম করে হচ্ছে, যত বেশি আপনি একটা মানুষকে বলবেন ইসলামের কথা বলবেন, যত বেশি সে তার দৈনন্দিন কাজের সাথে কানেক্ট করতে পারবে। আমাদের সমস্ত অফিস আদালতে আপনি যদি হাদিস বলতে যান, বলবে যে আপনি এটা মসজিদে গিয়ে বলেন, এটা এখানে বলতে আসছেন কেন? এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যদি বলি যে আমরা আমাদের অফিসারদেরকে ইসলামের আঙ্গিকে বড় করতে চাই, ইসলামের আঙ্গিকে ট্রেনিং দিতে চাই অফিসারদেরকে, তখন বলবে যে না, এখানে হিন্দু অফিসারও আছে, সুতরাং এখানে ইসলামের কথা বলা যাবে না, এটা একটা ধর্মনিরপেক্ষ জায়গা, এখানে ধর্মের কথা বলবেন না। তাহলে ধর্মকে যদি আপনি বাদ দিয়ে দেন, ধর্মের আলোচনাকে যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন? এই কাজটা আপনি করতে পারবেন না যদি ধর্মের আলোচনা বাদ দিয়ে দেন। ইসলামী রাষ্ট্রের আমলাতন্ত্রে আমি যদি আপনাদেরকে দেখাই, মিশরের গভর্নরের প্রতি আলী রাদিয়াল্লাহু তাআলার নির্দেশনা, এটা আমি খুলতে পারতেছি না, যাই হোক, সেখানে বারবার আলী রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেছে, বারবার একটু পর পর বলতেছে যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে তুমি হাজির নাজির জানবা, হ্যাঁ, তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবা, তোমার দ্বারা যদি কেউ মজলুম হয় তো আল্লাহ তোমার উপর নারাজ হবেন। একটু পর পর এই কথা বলতেছেন, এবং এই কথাগুলো বারবার বারবার বলার দ্বারা কি হচ্ছে, আপনি একটা ট্রেনিং পিরিয়ডে যত তাকে আল্লাহর কথা বলবেন, তার মুখ দিয়ে আপনি আল্লাহর কথা বলাবেন, তাকে আল্লাহর কথা লেখাবেন, যতভাবে তাকে ইনপুট দিবেন, তত বেশি তার ওই সবুজ জায়গা থেকে বেগুনি জায়গায় তার ওই জিনিসটা প্রবেশ করবে। এখন আপনি আমাকে বলেন, বর্তমানে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে প্রজেক্ট, এটা কি মানুষের বডির সাথে যায় না? বডির সাথে যায় না। তাহলে এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, কারণ সে ধর্মকে ইউজ করতে পারতেছে না। মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য ধর্মের যে ভূমিকা, সেই ভূমিকাটাকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ইউজ করতে দেয় না। যে লোকটার অফিসকে দেখেন, এখানে একটা কথা লিখছি যে জায়নামাজের পার্টিকে ধর্ম মনে করে, কিন্তু অফিসের টেবিলকে সে ধর্ম মনে করে না।
যদি অফিসের টেবিলকে তাকে ধর্ম মনে করাতে পারতাম তাহলে কি হতো বলেন? সে জামাতের টাইমকে সে যত পবিত্র মনে করতেছে, সে অফিসে আসা যাওয়ার টাইমটাকে সে পবিত্র মনে করতেছে না। একটা ওয়াজের বইকে সে যত পবিত্র মনে করতেছে, অফিসের ফাইলকে সে ততটা পবিত্র মনে করে না। অথচ ওটা তো পাবলিক অ্যাফেয়ার, ওটা তো ততটাই পবিত্র নাকি? তাকে হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে। সুতরাং আমার কথা হচ্ছে, ধর্ম রাষ্ট্র পৃথকীকরণ যে প্রজেক্ট, এই প্রজেক্টটা আমাদের শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ না, আমাদের ব্রেনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, এবং এইভাবে আমাদের বডি, আমাদের মাইন্ড এইভাবে কাজ করে না। যার কারণে একটা সেকুলার ব্যুরোক্রেসি ইজ এ ফেলিয়ার। কিন্তু যখন ইসলামিক স্টেটে যখন যে ব্যুরোক্রেসিটা হবে, সেটা হবে একটা আদর্শ একটা জিনিস, যে জিনিসটা আমরা সবাই চাই। হ্যাঁ, এটা আমরা যেন এটা বুঝতে পারি আর কি। তো আমার কথা, আমার আলোচনা এটুকুই ছিল, খুব বেশি আলোচনা নাই, শেষ। এবং বাকি আপনারা এই স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এই তথ্যগুলো আপনারা পড়ে নিন। এবং এটাই বর্তমান যে ওয়ার্ল্ড আমলাতন্ত্র সংস্কারের জন্য যে প্রস্তাবনাগুলো দিছে, এই প্রস্তাবনাগুলো ইসলামের সাথে পুরোপুরিভাবে মিলে যায়, পুরোপুরিভাবে ইসলামের সাথে মিলে যায়। ঠিক আছে? এবং আরেকটা জিনিস বলে আমি শেষ করে দিই। এখানে আমি অনেক কিছু আনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো কিন্তু আমি বলতে পারলাম না এগুলা। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আমলাতন্ত্র কেমন ছিল আমি এখানে নিয়ে আসছি, এটা বলার জন্য তো যথেষ্ট সুযোগ পাইলাম না, আপনারা একটু পরে মিলাই নিন। হ্যাঁ, এগুলো আছে যে কিভাবে কি করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম এই পৃথিবীতে আমলারা কি করতেছে না করতেছে এটা দেখার জন্য আলাদা একটা গোয়েন্দা অফিস তৈরি করে। আমলাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি রাষ্ট্র কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য ওমর রাদিয়াল্লাহু বিশেষ বিভাগ গঠন করেন। এটাকে বাংলাতে কি বলে বলেন তো? আমাদের দেশে আছে এটা, দন্তের ন দিয়ে বলেন তো, কেউ পারলো না? হ্যাঁ, ন্যায়পাল। এটা আমাদের সংবিধানে আছে, এটাকে বলা হয় ন্যায়পাল। এটা আমাদের সংবিধানে আছে, এই যে ৭৭(১)। কিন্তু এইটাকে আমলারা আটকায় রাখছে। কারা আটকে রাখছে দেখেন? সংসদ সচিবালয় দীর্ঘ ৬ মাস ফাইলটি আটকে রাখার পর আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠায় এবং বলে যে ৫২ বছরে একজন ন্যায়পাল এখন পর্যন্ত নিয়োগ করতে পারে নাই। আমলারা এটা আটকে রাখছে। কেন কেন আটকে রাখছে বলেন? কারণ এটা হলে তো ওরা নিজেরাই ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? এখন বলছে আমাদের দেশে আমলারা এত শক্তিশালী যে তারা নিজেদের উপরে কোনো খবরদারি তারা সহ্য করবে না, এই কারণে এতদিন পর্যন্ত এটা হয় নাই। অথচ ওমর রাদিয়াল্লাহু কিন্তু এই কাজটা করছে। এই দেখেন, ওমবার্ডসম্যান। হ্যাঁ, এবং সেই সাথে আপনারা যদি পড়েন দেখবেন যে এতক্ষণ পর্যন্ত আমি যে টিম মডেল আলোচনা করলাম বা ইসলামিক যে মডেল, ওমর রাদিয়াল্লাহু তাআলার যে আমলাতন্ত্র ছিল, এটা এই সেম মডেল, একই মডেল। দেখেন, এই যে মনিটরিং, আউটকাম বেসড, কনফ্লিক্ট অ্যান্ড ডুপ্লিকেশন সলভড। হ্যাঁ, হায়ারার্কি থাকবে, আবার টিমও থাকবে। ওয়েবারিয়ানের কিছু কিছু বৈশিষ্ট্য থাকবে, আবার টিমের কিছু বৈশিষ্ট্য থাকবে। মেরিটোক্রেসিও থাকবে, আবার পলিটিসাইজেশনও থাকবে, পলিটিক্যালাইজেশনও থাকবে, দুটোই থাকবে। ঠিক আছে? রুলস দ্বারাও সে নিয়ন্ত্রিত হবে, আবার একটু ক্যারিয়ারও থাকবে, সবই থাকবে। হ্যাঁ, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করছেন পানিশমেন্টের মাধ্যমে, আমাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করছেন। এইভাবে করে জিনিসটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। তো এইগুলো আমি বিস্তারিত আলোচনা করতে পারলাম না, বাকি এইগুলো আপনারা একটু দেখে নিন। লাস্ট আমি আমার জীবন থেকে একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের যখন ফাউন্ডেশন ট্রেনিং হয়, এইটা বিসিএস এর যারা অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, ওরা করে ৬ মাস, আমরা ডাক্তাররা করি ২ মাস। তো এই ২ মাসের মধ্যে আমাদেরকে ক্লাস নেওয়ার জন্য যারা আসে, আপনার হচ্ছে প্রাণগোপাল স্যার একদিন আসছে, তারপর হচ্ছে আপনার আনু মোহাম্মদকে তো আপনারা চেনেন তাই না? পরিবেশ বিষয়ক একটা ক্লাস উনি নেওয়ার জন্য আসছিলেন। তারপর ইতিহাসবিদ একজন আছে সাজ্জাদ জহির, উনি আসছিলেন। একটা ক্লাস নেওয়ার জন্য আমাদের আসছিলেন ক্যাবিনেট সচিব নিজে। ক্যাবিনেট সচিব হচ্ছে সমস্ত সচিবদের বস, ক্যাবিনেট সচিব। ক্যাবিনেট সচিব আমাদের একটা ক্লাস নিচ্ছেন, সেটা হচ্ছে সুশাসন। হ্যাঁ, ভেরি স্মার্ট, একদম ক্লিন শেভ, ভুড়ি নাই আমার মতো, আমার যতটুকু ভুড়ি এতটুকু নাই, একদম মানে স্লিম, খুব লাগে না স্মার্ট দেখতে। হ্যাঁ, শার্ট টার্ট ইনটিন করা, খুবই ইয়ে আর কি দেখতে। তা ওনার ক্লাস শেষে আমি বললাম, উঠে দাঁড়ায় আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি তো অনেক কিছু বললেন যে সুশাসনের জন্য আমাদেরকে কি করতে হবে, দেখেন কি আজীব আজীব নিয়ম। বিভিন্ন সরকারি অফিসে গেলে পরে আপনারা দেখবেন সামনে একটা বোর্ড টাঙায় রাখছে, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। দেখছেন এটা? হ্যাঁ, এইটা লিখে দিলে কি দুর্নীতিমুক্ত হয়ে গেছে? কি আজীব, এটা নাকি একটা নিয়ম। এটা তারা গবেষণা করে বের করছে যে অফিসের সামনে ওটা লিখে দিলে পরে নাকি এটা দুর্নীতিমুক্ত হয়ে গেল। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনারা যে অনেক কিছু বললেন, অনেক কিছু পলিসি বললেন, দুর্নীতি করার আগে দুর্নীতি ঠেকানোর কোনো নিয়ম আছে আপনাদের? একটা দুর্নীতি করার পরে অফিসারকে শাস্তি দিচ্ছেন, সেটা একটা ভিন্ন বিষয়, তদন্ত করতেছেন, শাস্তি দিচ্ছেন। কিন্তু দুর্নীতি করার আগে এমন কোনো প্রজেক্ট আপনাদের আছে কিনা যে অফিসারের মনের মধ্যে কোনো ভয় তৈরি হবে আগে থেকেই সে নিজেকে সামলায় নিতে পারবে, এরকম কোনো প্রজেক্ট আপনাদের আছে কিনা? তা বলতেছে যে, উনি একটু হাসলো, হেসে বললো যে না, এরকম কোনো প্রজেক্ট আমাদের নাই। ইসলামী রাষ্ট্রে আছে নাকি? তাহলে সমাধান কিসে? সমাধান কিসে? শরিয়া। লা হাল্লা ইল্লা শরিয়াতি, শরিয়া ছাড়া কোনো সমাধান নাই। আমি আমার পুরো আলোচনায় দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে একটা ইসলামী রাষ্ট্র
মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। শুধু ব্যুরোক্রেসি না, শুধু আমলাতন্ত্র না, প্রত্যেকটা জায়গায় এভাবে নিয়ন্ত্রণ করবে। একজন খুনি খুন করার আগে সে নিজেকে কন্ট্রোল করে ফেলবে, কারণ তার কন্ট্রোলিং মেকানিজমটা তাকে চিন্তার মাধ্যমে, গবেষণার মাধ্যমে নিজেকে কন্ট্রোল করতে হচ্ছে না। তার কন্ট্রোল সিস্টেম কি হয়ে গেছে? অটো হয়ে গেছে। ইসলাম ঠিক এই কাজটাই করে। একজন ধর্ষক একা পেয়েও সেই কাজটা করতে পারবে না। কেন? কারণ তাকে বিভিন্ন শাস্তির মধ্য দিয়ে রজম দেখছে, সে পাথর ছুঁড়ে মারতেছে দেখছে, হ্যাঁ, গলা কেটে ফেলে দিচ্ছে, এগুলো সে দেখছে। এবং এইগুলো দেখার দ্বারা তার মধ্যে কি তৈরি হয়েছে? আমাদের ব্রেনের নিয়ম হচ্ছে, আমাদের ব্রেন ওই আমাদের যত যত স্মৃতি, এই সমস্ত স্মৃতির মধ্যে 90% স্মৃতি আমাদের ব্রেন ভুলে যায়। 90% স্মৃতি এটা ডিসকার্ড করে। আপনি দেখছেন যে এরশাদ শিকদারকে, আপনি পেপারে পড়ছেন, আপনি দেখছেন নাকি এরশাদ শিকদার ফাঁসি দিয়েছে? কেউ দেখছেন? এই মুরব্বীরা কথা বলেন না কেন? আরে পোলাপান, তোমরা তো দেখোই নাই, মুরব্বীরা দেখছে কিনা? মুরব্বীরা দেখেন নাই? হ্যাঁ, আপনারা দেখছেন কি? পেপারে দুইটা শব্দ দেখছেন, এরশাদ শিকদারের ফাঁসি, এই তিনটা শব্দ দেখছেন, আর কিছু দেখেন নাই আপনারা। তো এরকম কত জিনিসই তো পড়েন প্রত্যেক দিন। এত কিছু আমাদের ব্রেনে থাকে, এই কয়টা শব্দ থাকার কোনো কারণ নাই। আমাদের বর্তমান নিউরোসায়েন্সের গবেষণা বলতেছে ওই স্মৃতিটাই আমাদের ব্রেন মনে রাখে যেই স্মৃতির সাথে একটু পেইন মিশানো আছে। কি মিশানো আছে? একটু কষ্ট, একটু পেইন। এই জন্য দেখবেন যে মায়ের খায় তার মনে থাকে, আর যে মারে সে ভুলে যায়। যে মায়ের খায় তার মনে থাকে। যেই ইনফরমেশনের সাথে কিছুটা পেইন আছে এবং কিছুটা রিওয়ার্ড আছে, হয় সুখ অথবা কষ্ট, সেই ইনফরমেশনটা আপনার ব্রেন মনে রাখবে। এখন আপনি পড়ছেন এরশাদ শিকদারের ফাঁসি, এটা আপনার ব্রেন কয়দিন পরে এটা ভুলে যাবে। কিন্তু আপনি দেখছেন চোখের সামনে এরশাদ শিকদারের কট করে গলাটা কেটে ফেলাই দিল আর গলগল করে রক্ত বেরোয় আসতেছে, এটা দেখাটা কি সুখকর না কষ্টকর? এটা আপনার ব্রেন কখনোই ভুলবে না। এবং আপনি যখন কোনোদিন যদি আপনার সামনে কোনো মার্ডারের চিন্তা আসে, আপনার তখন ওটা মাথায় অটোমেটিক্যালি আপনি তখন এটা নিজেকে আটকায় ফেলতে পারবেন। এবং এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কিসাসের মধ্যে আছে কি? কিসাসের মধ্যে আছে, জোরে বলেন, হায়াত। কিসাসের মধ্যে একজনকে কিসাস করবেন, আরো 1000 মার্ডারার সে সতর্ক হয়ে যাবে মার্ডারের আগে, সে আর মার্ডার করতে পারবে না, অপরাধ করতে পারবে না। ইসলাম শুধু আমলাতন্ত্রে না, ইসলাম প্রত্যেকটা জায়গায় এই ধরনের মানুষ তৈরি করে, যেই সমস্ত মানুষের কন্ট্রোলিং মেকানিজম অটো। এইভাবে ইসলাম একটা নতুন সমাজ তৈরি করে, একটা নতুন দেশ তৈরি করে, একটা নতুন সোনার মানুষ তৈরি করে। সাহাবীরা কিরকম মানুষ ছিলেন? হ্যাঁ, হেদায়েত পাওয়ার আগে, আরে বলেন না কেন, নির্ভয়ে বলেন। হেদায়েত পাওয়ার আগে সাহাবীরা খুবই, মানে কি বলা যায়, মানে সভ্য মানুষ ছিলেন না কেউ। সভ্যতার পর্যায়ের মানুষ খুব কমই ছিলেন, কম সাহাবী ছিলেন। এই মানুষগুলাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার পরশে, পরশ পাথরে যে তারা সোনার মানুষে পরিণত হয়েছে, কিভাবে হয়েছে? এই সেই মেকানিজম আজকে আমি আপনাদেরকে বললাম। এইভাবে তারা সোনার মানুষে পরিণত হয়েছে, কন্ট্রোল সিস্টেমটা অটোমেটিক করে দিয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামী শরিয়া ছাড়া কোনোখানেই কোনো সমাধান নাই। আছে নাকি সমাধান? সেকুলার রাষ্ট্রের সমাধান আছে না সমস্যা তৈরি করে? সমস্যা তৈরি করে, দুর্নীতি তৈরি করে, এই যা যা আছে এগুলো সব তৈরি করে, অপরাধ তৈরি করে, অপরাধী তৈরি করে। তাহলে সবাই বলেন আমার সাথে, লা হাল্লা ইল্লা শরিয়তি, লা হাল্লা ইল্লা শরিয়তি। শরিয়ত ছাড়া সমাধান নাই। তাকবীর, তাকবীর, তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।